তো যে ঘটনাটি বলবো তার নাম তাহের মিয়া আর কি। তো আমি যার কাছ থেকে ঘটনাটি পাই উনি নিজে মানে যিনি অ্যাকচুয়ালি প্রত্যক্ষ করেছেন ঘটনাটি তিনি শেয়ার করেছেন। তো উনি একটা জায়গায় চাকরি করতেন আর কি, ওনার গ্রামের বাড়ি বগুড়া কিন্তু চাকরি করতেন চিটাগাংয়ে। চাকরি বলতে কি একটি পুকুর পাহারা দিতেন আর কি। তো উনি যে পুকুরটিতে পাহারা দিতেন ওখানে আরো অনেকগুলো পুকুর ছিল, কিন্তু সবচেয়ে বড় বড় মাছ ছিল রাসেল ভাই পুকুরে। তো মোস্ট অফ দ্য টাইম ওইটাই পাহারা দিতে হতো আর কি। তো উনি ওই যে মালিকে কাজ করতেন তার ড্রাইভারের ভাই আর কি। তো তাকে বগুড়া থেকে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে আমি বলি রাসেল ভাই যে পুকুরটি পাহারা দিতেন তিনি সবসময় মোস্ট অফ দ্য টাইম সেটি প্রায় 4 বিঘা জায়গার উপরে, এবং পাড়গুলা খুব উঁচু উঁচু। ওই পাড়ের কারণে পাশের জায়গায় পাশের জমি টমি কিছুই দেখা যেত না। আচ্ছা, কেউ আসলে ওই উঁচু পাড় ধরেই উঠতে হতো আর কি। তো যেদিন ঘটনা নর্মালি রাসেল ভাই আমি যেসব ঘটনা নিয়ে আসি এখানে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় হয় ঝড় বৃষ্টি হচ্ছে, এরকম ঘটনাই মোস্ট অফ দ্য টাইম পাই আর কি। তো ওনার এই ঘটনাটা একদম চাঁদ উঠেছে আকাশে, উনি একদম খুবই নর্মাল ডেতে, মানে উনি কখনো কল্পনা করতে পারেন না যে এরকম ডেতে ঘটনা এরকম কিছু ঘটতে পারে আর কি। তো নর্মাল ডে নর্মাল ভাবে উনি নর্মালি উনি দিনে ঘুমাতেন আর রাতের বেলা ডিউটি দিতেন। তো ওই পুকুরের মাঝখানে একটি ছনের ঘর করা যাতে সে চারিপাশটা এক্সপ্লোর করতে পারে, আচ্ছা চারিপাশটা দেখতে পারে ভালো করে, এবং এটা একটা কানেক্টিং বাঁশের তৈরি একটা রাস্তা করা পাড়ের সাথে। তো উনি কি করলেন ওই ছনের ঘরে গিয়ে বসে রাসেল ভাই পান বানাচ্ছিলেন আর কি। তো পান বানানো অবস্থায় হঠাৎ করে রাত তখন ওই 10টা-11টা 1996 সাল রাসেল ভাই 10টা-11টা। আচ্ছা, তো দেখা যায় যে পান বানানো অবস্থায় সে একজন লোক পুরুষ মানুষ কাঁদছে, এত জোরে কাঁদছে যে সে একদম পরিষ্কার শুনতে পাচ্ছে। তো ওই ছনের ঘরটা কি আমরা জানি নৌকার মতো, কিন্তু পেছনে সামনে খোলা আর কি, খোলামেলা। সে কি করে মাথাটা পিছন দিক দিয়ে বের করে টর্চ মারে পুরো চারিপাশে দেখে, কিন্তু কারোর মধ্যে কোনো কান্নার সাউন্ড পায়নি। তো মানে পাড়ের ওপারে কি হতে পারে, ওই জমির মধ্যে গিয়ে বসে কান্না করতে পারে বা কিছু একটা, কিন্তু ওই কান্নার সাউন্ডটা তাকে আবারও ডিস্ট্রাক্ট করে নিয়ে যায়। তো সে টর্চ মারে চারিপাশে, কিন্তু কাউকে কিছু দেখে নেই। সে আবার সেই পান বানানোর মধ্যে মনোযোগী হয়। কিছুক্ষণ পরে সে আনইনটেনশনালি উকি মারে, এবং উকি মেরে দেখে পাড়ের কোণার একজন লোক বসে আছেন। আচ্ছা, এবং চাঁদের আলোতে তিনি পরিষ্কার, চেহারাটা দেখা যাচ্ছে না কিন্তু উনি পরিষ্কার। তো তিনি ওই রাস্তা বেয়ে একদম পাড়ের কর্নারে যায়। পাড়ের কর্নারে যেতে গেলেও মিনিমাম 2 থেকে 2.5 মিনিট সময় লাগে, এত বড়। তো উনি যায় এবং যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করে যে ভাই কি হয়েছে, মানে এত হুড়মুড় করে কাঁদতেছে যে জিজ্ঞেস না করেও পারা যাচ্ছে না। আর ওনার তো দায়িত্ব এখানে যদি কেউ আশেপাশের লোকজন আসে তাড়িয়ে দেওয়া বা জিজ্ঞেস করা, ওনার জানার দায়িত্ব আর কি, যেহেতু উনি গার্ডটা দিচ্ছেন ওখানে। তো ওই লোকটাকে জিজ্ঞেস করার পর লোকটা প্রায় 10 থেকে 12 মিনিট পর ওনাকে বলে যে ভাই আমি পাশের গ্রামের একজন লোক, পাশের গ্রামে থাকি। তো কি হয়েছে, কাঁদতেছেন কেন? বলে ভাই আমি আজকে গত পরশুদিন সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে আমার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি হতে হয়, তো এক পর্যায়ে আমি মারা যাই। মানে লোকটা বলছেন, ওই লোকটা বলছে আচ্ছা মানে ও তো পুরো অবাক, এই পাগল কোথা থেকে আসলো, মানে মারা যায় মানে? জি ভাই আমি আত্মহত্যা করি। বলে যে আপনি কি পাগল নাকি, এই আপনি বাসায় যান। বলে যে আমি লোকটাকে হাত ধরে পাড়ের মধ্যে তুলে বাসায় পাঠাই দিই, উনি আবার রুমে চলে আসে, মানে রুমে বলে কি ওই ছনের ঘরে চলে আসে। এবং যিনি আমাকে মানে রাসেল ভাই আমাকে যে বলেছেন সে বলে যে আমি ওনার হাতটা পর্যন্ত ফিল করতে পারি, মানে মানুষের মতো, কোনো ধরনের কোনো অস্বাভাবিক নেই, আমি আমার নিজের হাতে টাচ করে ওনাকে পারে উঠিয়েছি একদম। তো কিছুক্ষণ পর আবারও সেই কান্নার সাউন্ড, উনি আবার ওনার কাছে গেলেন এবং ওনাকে তাড়িয়ে দিন। তো এরপরে আবারও কান্নার সাউন্ড আসছে, উনি বলে যে দূর কোন পাগল আসছে। কিন্তু যখনই তিনি রাসেল ভাই বললাম ইনটেনশনালি যখনই আপনার এই টর্চ মারছে ওনাকে কাউকে পাচ্ছে না, কিন্তু যখন ও কি মারছে তখন এই লোকটাকে পাচ্ছে। কিন্তু এইটা কিন্তু ওনার মাথায় আসে না যে টর্চ মারলে ওই লোকটা চলে যাচ্ছে। ও মনে করেছে যে এখানে একজন পাগল আসছে, ও কান্না করার পর কিছুক্ষণ পর চলে যাবে। কিন্তু সারা রাত ধরে সে এই কান্না করতেই থাকে। আচ্ছা, তো সকালবেলা তো উনি ঘুমান অ্যাজ ইউজুয়াল। তো উনি সকালবেলা ঘুমিয়ে সন্ধ্যার পরে ঠিক ওই রকম ভাবেই একটু গভীর রাত ওনার কাছে উনি বলেন যে আমার কাছে তো সময়টা ঠিক মনে নাই, ঠিক আবারও একইভাবে কান্না করতাম, মানে কান্নার সাউন্ড আসতে থাকে এবং দেখে যে লোকে ওই পাড়ের কোনায় একজন লোক বসে কান্না করছে, সেই লোকটাই যে লোকটা গতকালকে ছিল। তো স্বাভাবিক মানুষ হলে এরকম কাজটা করতো না, পরের দিন এসে আবার যে একটা মানুষ তাড়া দেওয়ার পর আবার ওই জায়গাটা আসছে, গেলে অন্য জায়গায় ধরে কান্না করতো। সে আবারও কাছে যাওয়ার পরে বলে কি ভাই, বলে ভাই আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না, আমি জীবিত নাই। বলে যে আপনি এখান থেকে সরেন তো, যান এখান থেকে ভাগেন। তো ওই দিন সে লাঠি নিয়ে যায় ওকে মারার জন্য, কিন্তু ওই লোকটা
লাঠি দেখার পরে তো আমার একটা ভয় পান নাই, বলে ওই দেখেন আমার লাশ আসছে। তো এই পারে উঠার জন্য একটু দাঁড়ানো লাগবে, কারণ ওই পাশ থেকে কিছু দেখা যায় না। ঠিক মানে রাসেল ভাই উনি যে বলে, আমি চাঁদের আলোতে দেখতে পেলাম যে ক্ষেতের উপর থেকে একটা ডেড বডি আসছে এবং কফিন ওটা কি বলে লাশের খাটিয়ার উপরে, কিন্তু ওই ডেড বডিটা ক্যারিয়ার নাই, অটোমেটিক আসছে, কোনো কেউ ধরে নিয়ে আসছে না, ওই পাড়ের দিকে আসছে। এইটা দেখার পর তো স্বাভাবিক মানুষের অবস্থা ঠিক থাকার কথা না, উনি ওখান থেকে দৌড়ে পালিয়ে যে তার মানে ছনের ঘর, মানে আরেকটা ঘর আছে থাকার জন্য, দিনের বেলা যে রুমে ঘুমায় সেই রুমে গিয়ে দরজা জানিয়ে বন্ধ করে সে আল্লাহকে ডাকতে থাকে। আমি কি দেখলাম এটা তো আমার দেখার কথা না। সে দরজাটা খুলে আবারও, যেহেতু তার তো ডিউটি রাসেল ভাই এটা পুকুরটাকে পাহারা দেওয়ার, সে আবারও মানে সাহস করে ওই ছনের ঘরের কাছে যায়। ওই মুহূর্তে কিছু দেখে না, হঠাৎ করে ফজরের আগে সে একটু উকি মারতে দেখে যে সেই যে লাশের খাটিয়াটা, লাশ সহ ওই লোকটাকে সে দেখতে পাবে না, কিন্তু পুরা পার জুড়ে ওই লাশের খাটিটা ঘুরতে থাকে। আচ্ছা। এবং ভোর ফজরের রাত পর্যন্ত ঘুরতে থাকে। ফজরের নামাজের পরে মানে ওটা কি ঘুরছে কিনা যায় না, সে ওইটা দেখার পর তো রুমে যেয়ে চুপ করে বসে থাকে। সকাল হওয়া পর্যন্ত সে আর দরজা খোলে না। সকালের পর নর্মালি অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকম, সে ওই জিনিসটা কাউকে শেয়ার করতে পারে না। যে মালিককে শেয়ার করবে, মালিক তো বলবে যে তুমি কাজ ফাঁকি দিচ্ছ, মালিক কখনোই জিনিসটা বিশ্বাস করবে না। তো যেহেতু ভয় পেয়ে গেছে, তাহলে পাশের অন্য একজন পরিচিত লোক আছেন, ওই টঙের দোকানে সে চাটা বিক্রি করে, তো ওই লোকটা ওই টঙের দোকানেই ঘুমায়। তো বলছে তুই আজকে টঙের দোকানে না ঘুমিয়ে আমার সাথে ঘুমা। সেই লোকটাকে নিয়ে এসে ছনের ঘরে সাহস করে ঘুমাতে গেছে, দেখে আজকে কি হয়। মানে অসম্ভব জিনিসটা হচ্ছে যে ওই দিনও একই জিনিস দেখে, যে লোকটা পারে বসে কান্না করতেছে, কিন্তু ওই দিন লোকটাও দেখতেছে এবং একটা ডেড বডি পার ধরে ঘুরতেছে। এইটা দেখার পরে দুইজন মিলেই ওই জায়গা থেকে পরে অনেক লোকজনকে ডাকা হয়েছে, বলছে যে না এটা কোনো ভয়ের কিছু না, এটা কিছু হবে না, তুমি এখানে থাকো, কোনো প্রবলেম না, এটা তোমার মনের ভুল। আমার মনের ভুল, কিন্তু ওরও তো মনের ভুল হতে পারে না। তো অ্যাভয়েড করার পর এক সপ্তাহ কোনো সমস্যা নাই। ঠিক এক সপ্তাহ পর ওই দিন ঘটনা থেকে এক সপ্তাহ পর সে ওই ওই পুকুরে মাছ ধরে, মানে মালিক মাছ ধরে। তো মাছের সাইজ বড় হয়ে যাওয়ার কারণে রুই কাতলা গুলো উঠায় ফেলে। তো ওই পুকুরে আর তেমন একটা গার্ড দেওয়ার দরকার হয় না, পাশের পুকুরে গার্ড দিতে যায়। তো পাশের পুকুরে যখন গার্ড দিতে যায় তখন উনি দেখেন এরকম গভীর রাত, ওই রাতটা আমার জন্য মানে সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে আমি দেখলাম 4 জন লোক একটা লাশের খাটিয়ে নিয়ে আসতেছে ক্ষেতের উপর থেকে আমার পুকুরের পাড়ে উঠলো, যে আমি ঘটনাটা করছি। সেই পাড়ে ওঠার পর থেকে সেই পাড়ের পানির উপর দিয়ে 4 জন লাশ ধরে আমার সামনে দিয়ে নিয়ে চলে গেল, এবং যে লোকটা লাশ এতদিন ধরে কান্না করতেছিল সেও লাশটা ধরে আছে। আমি কি ডাক দিব? স্বাভাবিক মানুষ কখনো পানির উপর দিয়ে হেঁটে যেতে পারবে না। আমি কি দেখলাম এটা, আমি এখানে আর কাজ করবো না। সে ওই জায়গা থেকে ভেগে গেলে, এরকম কাজ করার থেকে বাসায় বসে থাকা অনেক ভালো। এরকম জিনিসপত্র দেখলে আমার কাজ করার দরকার নেই। তো রাসেল ভাই, আমি আপনাকে যেটা বলি যে ওনার কাছ থেকে আমি আর কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ উনি আর কিছু বলেন নাই আমাকে। তা আমার বাসার যে কারি সাহেব, উনি আমাকে কোরআন শরীফ পড়ান আর কি, কোরআন শরীফ শুদ্ধতার চেষ্টা চলছে আর কি বাসায়, ক্লিনিকে। বাসায় বলে লজ্জা, কোরআন শরীফ এত বড় মানুষ কোরআন শরীফ পড়তে পারি না। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই হুজুর, আপনি আমাকে এই জিনিসটা একটু এক্সপ্লেনেশন দিবেন। তো ওনাকে আমি বলবো না যে ওনার অনেক আধ্যাত্মিক পাওয়ার আছে, উনি বলেন যে ভাই আমি আপনাকে কালকে জানাবো। গতকালকে আমাকে রাসেল ভাই জানান বিষয়টা, যে আলিফ ভাই আপনি যেটা বলছেন সেটা সম্বন্ধে আপনাকে আমি কিছু বলবো না, তবে আমি একটা কথা বলি, যে ঘটনাটা আপনি শুনছেন সে ঘটনাটা আপনি চাইলে ভূতের ফিল্মে শেয়ার করতে পারেন, এটা একদম সত্য ঘটনা। আমি এটা নিয়ে আর আপনাকে কোনো ধরনের বিতর্কে যাব না। তবে আপনাকে একটা কথা বলি যে আল্লাহ তাআলা তো আমাদেরকে এবং জিনকে সৃষ্টি করেছেন, জিনদের আসরটা মস্ত দেখেন পানির উপরে হয়। আচ্ছা। আসর মানে হচ্ছে জিনদের মিটিং, সমুদ্রের উপরে হয়, পানির উপরে হয়। তো এইটা যদি কোনো কাজকর্ম কারো করা হয়ে থাকে তো জিনরাই করছে। তো এটা আপনি চাইলে শেয়ার করতে পারেন ভূতের ফিল্মে। যে আমি এটা ভাই জিজ্ঞেস করার জন্য আমি বলতে পারবো কিনা, তো হুজুর বলে যে আপনি যে বলেন এটা নিঃসন্দেহে বলেন। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আলিফের ছোট ভাই আছে আজকে, তাই না? আমার ছোট ভাই। আমরা তার কাছে ঘটনা শুনবো। তার আগে আমরা একটা ছোট্ট ঘটনা পড়ে আসি, যে ঘটনাটি আমাদের ডক্টর আলিফের পরে আরো একজন পাঠিয়েছেন। তিনিও একজন ডক্টর, যদিও তিনি একটা মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র।
তো তিনি যেটা বলছেন সেভাবে আমি একটু বলি যে সবাই আসসালামু আলাইকুম। আমি এস.এম. হাসানুজ্জামান। আমি একজন মেডিকেল শিক্ষার্থী। স্বভাবত কারণেই কঙ্কাল ক্যাডেভার মানে লাশ নিয়ে লেখাপড়া করা লাগে, তাই সব প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস একটু কমই ছিল, কিন্তু কয়েকটা ঘটনা বদলে দেয় বিশ্বাস অবিশ্বাস। প্রথম থেকে আসি। আমি পড়ি পাবনা মেডিকেল কলেজে। আপনার কেউ থাকলে হয়তো জানবেন, মেডিকেল কলেজ এবং মেন্টাল হাসপাতাল একদম সামনাসামনি, শহর থেকে একটু বাইরে। কেমন যেন পরিবেশটা, আশেপাশে কিছু পরিত্যক্ত বিল্ডিং আর ঝোপঝাড়ে ভরা। জানুয়ারি মাসের 10 তারিখে ক্লাস শুরু হয়েছিল। হোস্টেলগুলো কেমন জানি রাত হলেই শুনশান মানসিক হাসপাতাল নিয়ে শুনশান নিস্তব্ধ পরিবেশ নেমে আসে। পাশে চায়ের দোকানে মামার সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। মামার কাছে অনেক ঘটনা শুনলাম মানসিক হাসপাতাল নিয়ে। এখানকার অনেক বিল্ডিং এখন পরিত্যক্ত। প্রথম দিকে আমি অনেক কিছু যে সমস্ত ঘটনা শুনেছিলাম সেগুলো শুনে হেসে উড়িয়ে দিয়েছি। কয়েকদিন পর রাতে ফোনে কথা বলতে বলতে আমি হঠাৎ করেই ওই হাসপাতালের মাঠের দিকে হাঁটছিলাম। কখন ওই পুরনো বিল্ডিং এর কাছে এসে গেছি বুঝতে পারিনি। হঠাৎ পেছন থেকে দুটো ডাক, হাসান হাসান। কেমন যেন এক ফ্রেন্ডের বা বন্ধুদের মতো মনে হলো। ভাবলাম মজা করছে, খেয়াল নেই যে রাত তখন 2টা থেকে 2:30। পেছনে ঘুরে দেখি কেউ নেই। হোস্টেলে এসে দেখি সবাই ঘুমাচ্ছে। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না। প্রতিদিন রাতে 3 বন্ধু চা খেতে বের হই। সামনের মোড়ে সারা রাত একটা দোকান খোলা থাকে, প্রায় 1 কিলোমিটার রাস্তা। এর মাঝে মেডিকেল কলেজের বিল্ডিংটা পড়ে। অদ্ভুত একটা ব্যাপার হলো, এখানে রাতে কেউ ডিউটি করতে চায় না। শুনতাম ডিসেকশন হল মানে যেখানে লাশ নিয়ে প্র্যাকটিস করি, সেই রুম থেকে নানা সাউন্ড বের হয়। কান্নার শব্দ, না হয় কেউ হেঁটে বা দৌড়ে শব্দ। আমরা পাত্তা দিতাম না। ওই দিন রাতে প্রতিদিনের মতো চা খেয়ে হোস্টেলে যাচ্ছি। ভাবলাম কলেজের বিল্ডিং এর সামনে একটু আড্ডা দেই। রাত প্রায় 3টা। বিল্ডিং এর বিবরণটা এমন যে বাইরে বড় একটা গেট, তারপরই ডিসেকশন রুম, এবং কিছুক্ষণ বসার পর ওই বিল্ডিং এ একটা সাউন্ড শুনলাম, দুম। বড় কিছু একটা পড়েছে। তিনজনের দিকে তাকালাম। ভাবলাম কোনো মামা আছে। জোরে জোরে ডাক দিলাম, কেউ নেই। তাও সকালে কলেজে গিয়েই অফিসে খবর নিলাম রাতে কার ডিউটি ছিল। বলল, রাতে তো কেউ থাকে না বিল্ডিং এ। কেন? বললাম, না, এমনি। এক দৌড়ে গেলাম ডিসেকশন রুমে। তালা মারা। মামাকে ডাক দিয়ে তালা খুললাম, কিন্তু দেখলাম লাশটা ট্রে থেকে কয়েক হাত দূরে পড়ে আছে। মামাও অবাক, এমনটা হওয়ার কথা না। সব ঠিকঠাক তালা মেরে গিয়েছিল আগের দিন দুপুর বেলায়। তাহলে কি হলো বুঝলাম না। মনে খটকা থেকে গেল। কয়েকদিন পর শুনলাম 4 জন সিকিউরিটি নিয়োগ করা হয়েছে। যাক, ভালোই হলো। কিন্তু এরপর যা হলো তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কলেজটা নতুনই। দূরে কয়েকটা পুরনো কবর আছে। জায়গাটা নাকি ভালো না। রাতে একজন সিকিউরিটি সিগারেট খেতে খেতে ওই কবরের দিকে চলে যায়। বাকি 3 জন বাইরে বসেছিল। হঠাৎ একটা চিৎকার শোনে কবরের দিক থেকে। দৌড়ে গিয়ে খায়রুল নামে ওই লোকটা দেখে যে পড়ে আছে আর হাঁপাচ্ছে। এদিকে নিয়ে আনলো এবং হোস্টেলের সবাইকে ডাকলো। ভিড়ের মাঝে আমিও ছিলাম। হাঁপাতে হাঁপাতে একটা কথাই বলছিল, ওরা মেরে ফেলবে। হাসপাতালে নিতে শুনলাম মারা গেছেন। আশেপাশে কেউ থাকলে খোঁজ নিয়ে দেখতে পারেন। এখানকার ঘটনা সবাই জানে। জায়গাটা সত্যি অদ্ভুত। একাডেমিক বিল্ডিং এর পাশে ছেলেদের হোস্টেলে কাজ চল। কয়েকটা জায়গায় নাকি পাইলিং হচ্ছে না। এখানে নাকি বেশ কিছু গণকবরও রয়েছে। কি জানি, আমার ক্ষুদ্র মস্তিষ্কের নিউরনে এত কিছু ধরে না হয়তো। যে রাতে বের হই বিল্ডিংটার দিকে তাকিয়ে উত্তরগুলো খুঁজতে মন চায়। পরে ভাবি, না থাক, তা হয়তো ভয়ানক হবে। ভালো থাকবেন এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। এটা লিখেছেন আমাদেরকে এস.এম. হাসানুজ্জামান। তিনি 2য় বর্ষে পড়ছেন এই মেডিকেল কলেজে। সো অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা ঘটনা পাবো। আমি দেখতে পাচ্ছি জয় আমাদের সিলেট থেকে এসএমএস করেছেন। মাহিন আমাদের বলছেন যে জোস স্টোরিটা আমাদেরকে ফুর্তি শফিউল ইসলাম এসএমএস করেছেন। আশিক আমাদেরকে ঢাকা থেকে এসএমএস করেছেন। আমাদেরকে রাজশাহী থেকে অরণ্য
জয় SMS করেছেন এবং তিনি বলছেন যে তার কাছে ভালো লাগছে মিউজিকটা খুবই, এবং তার কাছে তিনি এবং তিনি বলছেন আমি অনেকদিন পর আসলাম, এসেই নতুন মিউজিকের সাথে ভূত এফএম না, এখন যে মিউজিকটা চলছে এটা কিন্তু অনেক পুরনো মিউজিক। এন্ড ওয়েলকাম ব্যাক। আমাদেরকে দেখতে পাচ্ছি শিমুল SMS করেছেন এবং 6 মান্থস পরে তিনি ভূত এফএম শুনছেন, ওয়েলকাম ব্যাক, এবং তিনি বলছেন যে তার কাছে খুব ভালো লাগছে। সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তিনি লিখেছেন তিনি তার জীবনে এরকম প্যারানরমাল কোনো কিছু দেখার ইচ্ছা রয়েছে। ওকে, আমাদেরকে ফুর্তি রাশেদ SMS করেছেন ফুলবাড়িয়া থেকে, এছাড়াও ডেভিল অনেক SMS করেছেন, জ্যাকিন নাটোর থেকে SMS করেছেন, খালেদ আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি পিউল রহমান খুলনা থেকে, আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন নাইম SMS করেছেন, আমাদেরকে সাজিদ SMS করেছেন, ইলোরা, এছাড়াও জুয়েল এবং তুলি আমাদের SMS করেছেন, কবি ফারুক খান আমাদের SMS করেছেন আরো অনেকে। আমরা চেষ্টা করবো যদি পরের সময় থাকে আরো একবার ডক্টর আলিফের কাছে ফিরে আসতে। চমৎকার একটা ঘটনা শুনেছি আমরা এবং আশা করছি সেকেন্ড যে ঘটনাটা আছে সেটা আমি জাস্ট প্রথম কিছু অংশ শুনেছি, সেটা ইনশাল্লাহ ভালো হবে। যদি সময় থাকে ডেফিনেটলি, এই জন্য একটু তাড়াহুড়া করছি। আমরা ফিরে আসবো, এখন একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with Grameen. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে যারা লিখছেন তারাও লিখছেন। আমি দেখতে পাচ্ছি হন্টেড হার্ট লিখেছেন ভূত FM রক্স, এছাড়াও হাসান নাজমুল ছাদে একা, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে বাঁধন, আচ্ছা রং নীল, মানে আচ্ছা ওকে ফাইন, ফেসবুকের নামগুলো মাঝে মাঝে আচ্ছা, তিনি লিখেছেন তার কাছে অনেক ঘটনা রয়েছে বাট লেখার সময় পাচ্ছেন না। আমাদেরকে দেখতে পাচ্ছি আশরাফুল লিখেছেন যে আমার ইমেলটা পড়া হয়নি কেন। আপনার ইমেল যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আপনার ইমেল পড়া হবে। মিল্টন সাহা লিখেছেন যে সেরা ঘটনা, ভেরি গুড এপিসোড, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মুমিনুল ইসলাম নীলয় আমাদের সাথে রয়েছেন এবং তিনি বলছেন ভূত এফএম বৃহস্পতিবার। দেখেন, বৃহস্পতিবারের কথা অনেকেই বলেছেন। বৃহস্পতিবারে হলে যেটা মুশকিল হয় সেটা হচ্ছে যে সবাই অফিস টফিস করে ওই দিন ফেরেন এবং ওই দিন অনেক ভাবে মানুষ কিন্তু ব্যস্ত থাকেন, ওই দিন অনেক নানান রকমের ব্যস্ত থাকেন। এবং আমার মনে হয় যে শুক্রবারে আমরা সাধারণত দেখবেন যে শুক্রবারে শপিং টপিং না করে শুক্রবারটা রেস্ট নিয়ে শনিবারের দিকে বেশি করি, যাদের শনিবারেও ছুটি থাকে। আমি বুঝি যে অনেকেরই হয়তো শনিবারে অফিস টফিস মানে না থাকলেও হয়তো অনেকের ইউনিভার্সিটি স্কুল এগুলো খোলা থাকে, বাট আমার মনে হয় যে যদি বৃহত্তর চিন্তা করি তাহলে আসলে বৃহস্পতিবার যেতে শুক্রবারের দিনটাই ভালো। তারপরে আমরা এটা চিন্তা করার জন্য আমরা অবশ্যই আমাদের কর্তৃপক্ষকে অনুরোধ করব, সেটার বিষয়ে একদমই কোনো চিন্তা করবেন না। ভূত এফএম শুনছি একা একা লিখেছেন রকিবুল হাসান, এছাড়াও রোকসানা পারভিন আমাদের সঙ্গে রয়েছেন, আহমেদ রাসেল আমাদের সঙ্গে রয়েছেন, MJ নাইম আমাদের সাথে আছেন, নিলয় আহমেদ আমাদের সাথে আছেন, এবং ফেসবুকে তারা সবাই লিখছেন। নড়াইল থেকে আমাদের সঙ্গে রয়েছেন ইমাদুল শিকদার, এবং আমাদেরকে লিখেছেন যে ইউনুস আলী লিখেছেন এখন কেন জানি ভয় লাগে। তাই অনেকের তো প্রথম দিকে ভয় লাগার পরে পরের দিকে ভয় লাগে না, আপনার এখন ভয় লাগছে, দিস ইজ গুড। আমাদেরকে লাভলি বয় শাউন লিখেছেন ভূত এফএম নাইস, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি রিমি আমাদেরকে পুরো কায়স্ত লিখেছেন আমাদেরকে যে আই লাভ ভূত এফএম। এছাড়া আমাদেরকে মারুফুল ইসলাম রনি লিখেছেন ভয় লাগছে না তো, এটা কি কোশ্চেন নাকি আপনি ভয় পাচ্ছেন না? ভয় না পেলে কোনো সমস্যা নেই, আমাদের সাথে আছেন এটাই অনেক আমাদের সাথে। এবং আমার মনে হয় যে শুনতে শুনতে আপনারও ভয় লাগবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং আমাদের সাথে আমাদের পরবর্তী অতিথি আছেন যিনি আমি তাকে একটু পরিচয় করে দিই। সেটা হচ্ছে যে যিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলেন। সাধারণত আমরা ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে যে সমস্ত ঘটনা শুনি যে আমাদের অমুক আত্মীয় হয়েছিলেন, আমাদের তমক আত্মীয় হয়েছিলেন, বা আমার বাবা হয়েছিলেন, বা আমার মা হয়েছিলেন, বা আমার ভাই হয়েছিলেন, তো তাদেরকে চোখের সামনে দেখে আমরা যেটা দেখি এবং সেটাই শুনে এসে তারপরে আবার এখানে বলি। বাট এখানে আমাদের সাথে এই মুহূর্তে যিনি জয়েন করেছেন তিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার ছিলেন এবং তিনি সেখান থেকে বেরিয়ে এসে সুস্থ হয়ে আছে ঘটনা বলতে এসেছেন। কি কি হয়েছিল তার সাথে সেই ঘটনা আমরা শুনবো। আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল ভাইয়া? আমার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে, তার নামটা শুনুন।
নাম বলতে পারবেন না, ওকে, কোনো সমস্যা নেই। আপনি গ্রামে যান না কত বছর হবে? 2 বছর। 2 বছর। কি হয়েছিল আপনার ঘটনা শুনি আমরা। আমি দীর্ঘদিন থেকে সকলকে ধন্যবাদ বিশেষ করে আসের ভাই। আমি 2009 সাল থেকেই ঢাকায় থাকি। তো 9, 10, 11 সাল পর্যন্ত একটানা ছিলাম, তারপর মাঝে মাঝে গেছি। 11 পরে বাড়ি চলে যাই। মানে আমার একটা অভ্যাস ছিল যে আমি মানে আত্মনির্ভরশীল একটু হতে ভালোবাসি। আর আমার এলাকায় ব্যবসা ছিল, ব্যবসা বলতে আমি ডিজাইনার, তো নিজে কিছু করতে চেয়েছিলাম, সেই জন্য আমি ফিরে যাই। ফিরে যাওয়ার পরে 2012 সাল পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে যাই খুব সুন্দরভাবে। তো এলাকায় থাকার সুবাদে স্থানীয় একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন হয়ে যায়। রিলেশন হওয়ার পর দীর্ঘদিন চলতে থাকে, মোটামুটি 7-8 মাস, কোনো সমস্যা হয়নি। তারপর শুরু হতে থাকে সমস্যা, পারিবারিক সমস্যা, যেটা সাধারণত গ্রামের রিলেশন গুলোর ক্ষেত্রে হয়। তো সমস্যা যখন হতে থাকে, তো আমার যে পরিচিত, আমার একটা তথ্য দিই যে আমার গ্রামে আমি প্রথম কম্পিউটার অপারেটর, বা আমি প্রথম কম্পিউটার নামক জিনিসটা নিয়ে গেছি, সেই সুবাদে আমার একটা ব্যাপক পরিচিতি ছিল। তো পরিচিতি থাকার ফলে অনেকেই বলতেছিল যে যে মেয়েটার সঙ্গে তোমার রিলেশন, সেটা নিয়ে তো সমস্যা হচ্ছে, ওর চাচা তো জানো খুব খারাপ, ওর চাচা আপনার খারাপ কবিরাজ বা এই জাতীয় খুব একটা ছিল, বদনাম ছিল এলাকায়। আর আরেকটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি, যখন আমরা ক্লাস 6-7 পড়ি, 6-7, আমাদের এলাকায় আসতো আপনার একটা ম্যাজিক শো আসছিল। ম্যাজিক শো লাইভ আমরা দেখছিলাম। তো হঠাৎ করে ম্যাজিশিয়ান অজ্ঞান হয়ে যায় স্টেজে অজ্ঞান হওয়ার পরে উনি সুস্থ হয়, মানে তখনই সুস্থ হওয়ার পরে উনি জানি কি করে, ওই স্টেজের মানে দর্শকের সারি থেকে ওই যে ওর যে চাচা, উনি কিন্তু তখন চিৎকার করে ওঠে। তখন মানে ওখানেই বলে যে এ আমাকে বান মেনেছিল এবং ওই ম্যাজিশিয়ানও কিছু একটা করেছে। তো তখন থেকে ওনার পরিচিতিটা আরো বেশি কিন্তু হয়, উনি আসলে একটা খারাপ কিছু জানে বা করে। আর দেখতেও একটা ভয়ঙ্কর টাইপের চেহারা, দেখ সেটা কথা নয়। তো অনেকেই বলে, তো আমি তখন এগুলো আমি কখনোই বিশ্বাস করতাম না। আমি কিন্তু দুর্দান্ত সাহসী ছিলাম। সাহসী বলতে এমন, আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ইকবাল নাম, আমার ফ্রেন্ড মানে এই কবিরা জিনিসটা খুব বিশ্বাস করতো। সে এক মেয়ের সঙ্গে প্রেম করার জন্য তাবিজ করতো। তো সে তার যে জিনিসগুলো, এগুলো আমি কালেক্ট করে দিতাম। কালেক্ট বলতে কবিরাজ ওকে দিত যে এই তাবিজে কবরে পোতাইতে হবে, এখানকার যে কালী পূজা, হেল্প করতেন? হেল্প না, আমি একাই যেতাম। আচ্ছা। তো এত সাহসী ছিলাম, কিন্তু আমি কখনো এইসব বিশ্বাস করতাম না, না এটা ফলস এগুলো। তারপর হঠাৎ করে আমি খুব ঘন ঘন অসুস্থ হতে থাকি। অসুস্থ বলতে প্রচুর মাথা ব্যথা করে, হঠাৎ করে জ্বর আসে, আবার সুস্থ হয়ে যাই। তো আমার যেটা মনে হচ্ছিল যেটা হয়তো বা শারীরিক কোনো সমস্যা, ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেয়, এগুলো খেয়ে মানে সেরকম কোনো কাজ হয় না, ঘন ঘন অসুস্থ হচ্ছিলাম আমি। আর এদিক দিয়ে এমন একটা ছেলে, ওর বাড়ির একদম কাছের ছেলে, ও একদিন আমার এসে বলে যে আমার সঙ্গে হঠাৎ আমার ফোন দেওয়ার পরে দেখা করে আমার, তো অনেক জুনিয়র, তো আমার অনেক সম্মান করতো। তো ছেলেটা বলে যে ভাই এরকম সমস্যা হচ্ছে, ওর চাচা কিন্তু আসলে আপনাকে কিছু করবে, আমরা তো একদম পাশের বাড়ি, আমরা সেটা জানি, এই নিয়ে বাড়িতে খুব আলোচনা হচ্ছে। এর মধ্যে কিন্তু মেয়েটার সঙ্গে আমার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওর বাড়িতে ও মানে ফোন কোন ব্যবহার করতে দিত না। তো আমার সঙ্গে যেদিন ঘটনাটা মেইন ঘটে, ঠিক আগের দিন আমি একটু বেশি অসুস্থ হই, মানে বিশেষ করে খুব মাথা ব্যথা। তো আমার বাড়ির পাশে একটা লিচু বাগান ছিল, এখনো আছে। তো লিচু বাগানের পাশে হচ্ছে খেলার মাঠ, তার পাশে হচ্ছে নদীটা হচ্ছে শ্মশান ঘাট। তো শ্মশান ঘাটটা ছিল আমার ঘোরার বা সময় কাটানোর অন্যতম একটা প্রিয় জায়গা। আপনি মাঝে মাঝে যেতেন? মাঝে মাঝে যেতাম, এবং রাতেও যেতাম, অনেক গভীর রাত পর্যন্ত আমি সেখানে থাকতাম। আর থাকার অনেকগুলো কারণ হচ্ছে যে মানে জায়গাটা খুব সুন্দর এবং কোনো নেই, নিরিবিলি একদম, খুব ভালো, সেজন্য আমি যেতাম। তো সেদিন আমি বাড়ি থেকে সন্ধ্যার পরে বের হলাম, সন্ধ্যার পর তার আগে একটা ঘটনা, সেদিন বিকেলে আমি আমার বাজারে চা খাচ্ছিলাম ফুটপাতের দোকানগুলোতে।
গ্রামের বাজার। তো ওই দোকানে বসে চা খাচ্ছিলাম। তো ওর চাচা মানে ঠিক আমার পাশে, মানে সামনের চেয়ারটায় বসে এসে চা খায়। তো বিষয়টা আমার কাছে তেমন কিছু মনে হয়নি। তো সন্ধ্যার পরে আমি বাড়ি থেকে লিচু বাগান যাচ্ছিলাম, লিচু বাগান দিয়ে ওই শ্মশান ঘাটে যাবো টার্গেট। তো যাচ্ছিলাম, তো লিচু বাগান পার হলাম, লিচু বাগান পার হয়ে মাঠ যাচ্ছি। তো লিচু বাগান থেকে মাঠের দূরত্বটা বলা যায় সর্বোচ্চ 30 সেকেন্ড রাস্তা, এবং রাস্তা অনেক প্রশস্ত, কোনো ঘাস নেই, একদম মানে ফ্রেশ রাস্তা। ওই তো যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমি থামলাম। থামার পরে মানে সিগারেট জ্বালাম হঠাৎ করে, মানে এইরকম একটা খেয়াল হলো যে সিগারেটটা জ্বালাই। মানে ম্যাচ দিয়াশালাই জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখি সামনে একটা সাপ, এবং সাপটা আমার মানে আমি বাস্তবে এত বড় সাপ কখনোই দেখিনি। তো আমার হাতে মোবাইল ছিল, মোবাইলে টর্চ জ্বালাইলাম, 2-3 সেকেন্ড সময় লেগেছে, সাপটা উধাও। কিন্তু আশেপাশে যাওয়ার কোনো জায়গা নেই, এত তাড়াতাড়ি আর এই সাপ কোথাও যেতে পারবে না। তো জিনিসটা একটু অন্যরকম লাগলো। তো যাক, মাঠ চলে গেলাম, মাঠে 10-15 মিনিট ছিলাম, তারপর চলে গেলাম নদীর পাড়ে শ্মশান ঘাটে গেলাম। তো সেদিন অন্ধকার ছিল মোটামুটি। তো শ্মশান ঘাটে আমি জীবনে অসংখ্যবার গেছি, কখনো ভয় পাইনি। তো সেদিন মানে অনেক দূর থেকে একটা জিনিস আমার চোখে আসতেছিল, যে কিছু একটা সামনে বসে আছে। তো প্রথমে ভাবলাম হয়তো বা কেউ এসে বসে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিকেলে করে প্রায় নদীর শ্মশান ঘাটে একটা লোকের দেখা হতো আমার। উনি হিন্দু মানুষ। তাই প্রথমে ভাবছি যে উনি হয়তো বা বসে আছে, উনি তো আসে শ্মশানে। তো ওনার নাম ধরে ডাকছি, তো সাড়া দেয়নি। তারপর আমি আরো একটা আগাই যে দেখি বিষয়টা কি। যাওয়ার পরে ভয়ও লাগছিল হঠাৎ করে। তো আমি যখন ওই ছায়ামূর্তিটা বলি, মানে মানুষ বসে থাকলে যতটুকু দেখা যায়, তো ওটার একদম সামনে যায় দেখি কিছুই নেই। বাট তার কয়েক সেকেন্ড আগেও আমার মনে হচ্ছিল কিছু একটা দেখছি, আমি সামনে কিছু একটা বসে আছে। তো প্রচুর ভয় লাগে আমার, প্রচুর। তো আমি সেখানে আর কোনো দেরি করিনি, চলে আসছি। চলে আসার পরে বাড়িতে আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল, মানে আরো মানে অনেক গুণ বেড়ে গেল মাথা ব্যথা। তো আমার একটা অভ্যাস ছিল যে আমি প্রতিদিন ডায়েরি লিখতাম, প্রতিদিন। তো আমি লাস্ট সেদিন লিখছি যে আমার 2টা লাইনে লিখছি যে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, একটু ঘুম প্রয়োজন। আমি জাস্ট এটা লিখছি। লেখার পর সেদিন আমি ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরের দিন সকালে উঠলাম, সকালে উঠে ওই লিচু বাগান গেলাম নাস্তা করার পরে। তো লিচু বাগান যে বসে পড়ছি, তার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে, হয়তো বা 10-15 মিনিট বেশি হতে পারে, আমার বড় বোন আসছে। বড় বোন এসে আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। আর আমি ভাবতেছি যে ব্যাপারটা কি, বড় বোন আমাকে টেনে নিয়ে যাচ্ছে কেন। মানে কিছু বললাম না। মানে আপনি আর আপনার মধ্যে নাই আসলে। তো আমি আমার বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে যে আমার বিছানায় খাটাই বসাইলো। বসানোর পরে মা আমার জড়াই ধরে কাঁদতেছে। আপনি কিছু বুঝতে পারছেন না কেন আমি এরকম কিছু বুঝতে করছে? পারছি না। আমার ভাগ্নি আমার খুব ভালোবাসে। তো সে আমার জড়াই ধরতেছে, আমি বুঝতেছি না যে কি হচ্ছে। আমি তো মানে আমি মনে করতেছি আমি তো কিছুই করতেছি না, আমি কোনো অ্যাবনর্মাল আচরণ করছি না, এরা এমন করতেছে কেন। তো মানে আস্তে আস্তে কয়েক মিনিটের মধ্যে মানে আমার পাড়া প্রতিবেশী সবাই এসে হাজির হয়ে গেল। ঠিক আছে, সবাই আমার দেখতেছে, আমি খাড়ি চুপচাপ বসে আছি। আমি ওদের যে জিজ্ঞেস করবো যে কি হচ্ছে। এই এক কথা হচ্ছে, এই কিছুদিন আগে একটা শর্ট ফিল্ম বেরিয়েছে অহল্যা নাকি নাম, অহল্যাদের যে সর্বশেষ সিনটা, পুতুলের মধ্যে আটকে আছে, চিৎকার করতেছে কিন্তু কেউ শুনতেছে না। মানে আমার পরিস্থিতিটা হচ্ছে এরকম। আমি বলতে যাচ্ছি যে কি হয়েছে, হঠাৎ আমায় এমন করতেছে কেন, আমি বলতে আপনার পারছি না। সামনে সবাই অস্বাভাবিক আচরণ করছে, আপনি বুঝতেই পারছেন না যে কেন আপনি তো করছে? অস্বাভাবিক কিছু করছেন না, তাহলে সবাই এরকম করছে করছে কেন? কেন? হ্যাঁ। হুম, হুম, হুম। তো দুপুর হয়ে গেল, মানে আমি দুপুর যখন হয়ে গেল আমি বসে আছি, আমি বসাই রাখছি খাটে, আমি বসেই আছি। ভাত আনলো, ভাত খাওয়াই দিচ্ছে, হা করতেছে, আমি হা করতেছি। ভাত খাওয়ানোর পর ছোট ভাই এসে এটা সেটা করতেছে, আমার 1-1.5 ঘন্টা পর পর ওয়াশরুমে নিয়ে যাচ্ছে, আমি ওয়াশরুমে যাচ্ছি। আমি বুঝতেছি যে আমি মানে তখন আমি বুঝে গেছি যে আমি হয়তো বা আমি যে কিছু করতে পারছি না নিজ থেকে, এটা সবাই বুঝতে পারছে। হ্যাঁ। এবং আমি নিজেও বুঝে গেছি যে আমার কোনো ক্ষমতা নেই, বুঝছি আমি যে আমার কিছু আমি তার মানে আপনার অন্য সবাই যে যেটা করছে আপনাকে দিয়ে করাচ্ছে, আপনি সেটাই করছেন। সেটাই করছি। আপনি আপনাকে যদি কেউ বলে যে আসো, আপনি আপনার ওই কন্ট্রোল নাই, যেতে ইচ্ছা করুক আর না করুক আপনি সেখানে চলে যাচ্ছেন। যদি কেউ বলে যে ওখানে যে বসো, তাহলে বসে পড়ছেন, এরকম। হ্যাঁ, এরকম। মানে অন্যের ইচ্ছায় চলছেন চলছে। আপনি। অদ্ভুত ব্যাপার। তো বিকেল দিকে
এক হাফেজ আসে, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক। তো হাফেজ সাহেব আসার পরে উনি আমার মাথায় অনেক দোয়া সুরা পড়ে ফুটো দেয়। তো দেওয়ার পরে উনি আমার ওনার সঙ্গে করে মসজিদে নিয়ে যায়, আসর নামাজ ওনারা পড়ে। আমায় মানে উনি হয়তো ব্যাপারটা বুঝতে পারছে, উনি আমায় বসাই রাখে এক জায়গায় মসজিদের ভিতরে। সবাই নামাজ পড়তেছে, আমি দেখতেছি। তো আমারও ইচ্ছা করতেছিল যে নামাজটা পড়ে, সবাই পড়তেছে, আমি কেন এটা অস্বাভাবিক করতেছি। তা আমার পড়তে ইচ্ছে করতেছিল না, আমার কোনো উপায় ছিল না। আমি বসে আছি, ওনার নামাজ শেষ করলো, নামাজ শেষ করে আমায় চা খাওয়াইলো, চাটা খাওয়াই নিয়ে আসলো বাড়িতে। নিয়ে আসার পথে আমার নিজের ছোট বোন নাই, আমার এলাকায় এক ছোট বোন আছে, ও আমার জয় ধরে কানলো রাস্তায়। আমি সব দেখতে পাচ্ছি, মানে তারপরে আমি ফিরে আসলাম বাড়িতে। তারপরের দিন সকালে আমার বড় বোন আমায় গ্রামের এক মহিলার কাছে, উনি কবিরাজ, ওনার কাছে নিয়ে গেছে। তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, রাস্তায় আমার নাস্তা খাওয়াইছে। তো ভ্যানে করে নিয়ে যাওয়ার পরে ওই গ্রাম্য মহিলা, তো বাড়িতে যেয়ে দেখি যে ওনার বাড়িতে অনেক ভিড়। তো বললাম যে হয়তো বেরাও কোনো না কোনো একটা সমস্যা নিয়ে আসছে হয়তো। তো আমার বড় বোন ওনাকে সমস্যা মানে কি কি বললো আমি ঠিক জানি না, কি কি বলছে। তো মহিলা পরের দিন আসতে বলছে। তো আমার নিয়ে আসলো আবার বাড়িতে আমার। তো প্রচুর লোক, মানে শত শত লোক এসে আমায় দেখতেছিল। আমিও সবার দিকে তাকিয়েছিলাম, সবাই আমাকে কথা জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তোর কি হয়েছে। কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম, কিন্তু আমার ভিতরটা বলতেছিল না কিছু হয়নি, আমি ঠিক আছে। তো পরের দিন আবার আমায় যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এর মধ্যে আরো বেশ কিছু জিনিস কালেক্ট করছে। সেটা হচ্ছে যে বড়শি, তারপরে আপনার হচ্ছে সরিষা, তারপরে হচ্ছে ওই যে দিয়া, এইরকম বেশ কিছু জিনিস। তারপর কচু, ওই যে আমাদের স্থানীয়টাকে বলে মানা কচুটা, শুদ্ধ নাম জানি না। তো এগুলো কালেক্ট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই মহিলা সকালে আমায় বসায়, একদম অনেক ভোরে কিন্তু নিয়ে যায় আমায়, ওনার ঘরের বারান্দায় বসায়। বসানোর পরে সামনে ওই যে দুপাশে দুইটা দিয়া জ্বালায়, এবং সামনে একটা মানে আপনার রেডিমেড উনুনগুলো গ্রাম্য থাকে, ওগুলোর মধ্যে সরিষার তেল দিয়ে ওই সরিষা ভাজে। সরিষা ভাজে, সেটা হচ্ছে ওই কচুর ইয়াটা দিয়ে। তো ভাজতেছে, আর ওই বোতলের মধ্যে পানিতে ফু দিচ্ছে। এবং শেষ মানে আমার কিছুক্ষণ পরে আমার এই কনিষ্ঠ আঙ্গুলি থেকে বা হাতের কয়েক ফোঁটা রক্ত নিল। আচ্ছা, রক্ত নেওয়ার পরে আমার বললো যে আমার হাতটা নিয়ে ওই দিয়ার আগুনের উপরে দিল আঙ্গুলটা। আঙ্গুলটা আমি আগুনের উপর দিয়ে আছি। উনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, মানে উনি পড়তেছে ওনার মন্ত্র বা এই জাতীয় কিছু একটা। তো আমি দিয়ে আছি, আমি সরাচ্ছি না, আমি বুঝতেছি আমার আঙুলটা পুড়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছি আমি, কিন্তু আমি সরাতে পারছি না, এরকম একটা অবস্থা। তো তারপর আমার কিছুক্ষণ পরে উনি মানে বিষয়টা লক্ষ্য করে উনি সরাই দিস। তো বেশ কিছুক্ষণ উনি ওনার কাজ টাজ করে পানি একটা কি তৈরি করলো, ওনার মন্ত্রপুত যেটাই বলি আমি। তো করার পরে পানিটা এবার হাতে নিয়ে আমার মুখে, মানে আমার মনে হয় যে উনি সর্বোচ্চ শক্তি দিয়ে আমার মুখে পানিটা ছিটাই মারছে। মানে পানি ছিটানোর পরে আমার নাম ধরে ডাকছে, এবং তার মানে নাম, আমার পানিটা মানে মুখ থেকে হয়তো পড়ে গেছে, উনি নাম ধরে চিৎকার করে ডাকছে। তখনই কথা বলে উঠছি, কি হয়েছে। এই প্রথম আপনি কথা বললেন? 3 দিন পরে আমি প্রথম কথা বলছি। তারপরে তো মানে সবাই অবাক, আমার বড় বোন তো আমার জয় ধরে কান্নাকাটি করতেছে, মানে খুশিতে। আমি মানে তখন বুঝলাম যে না, আমি ঠিক হচ্ছি, বা আমি যে চেঞ্জ হয়ে গেছি আমি নিজে বুঝতে পারছিলাম। তারপরে ওনার মানে ওই মহিলার মানে বর্ণনা অনুযায়ী উনি যে বর্ণনা দিচ্ছে যে আপনাকে এই লোক এইরকম করছে, ওনার এইরকম চেহারা, তো এই চেহারাগুলোর সঙ্গে ওই মেয়ের যে যার সঙ্গে রিলেশন ছিল তার চাহতা সম্পূর্ণ মিল আছে। সেই জন্য আমি বলছি যে উনি আমায় করেছে। তো তারপরে ওই মহিলার পরামর্শ অনুযায়ী বেশ কিছু জায়গা থেকে আমরা তাবিজ তুলছি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমার বাড়ি থেকে মাঠ পার হয়ে যে নদী যাই, ওখানে মাঝখানে একটা কিন্তু রাস্তা আছে, 2টা রাস্তা ভাগ হয়ে গেছে, ওটাকে বলে মানে 2টা রাস্তা ডিভাইডেড যেখানে হয় ওটি। ওইখান থেকে একটা অনেক বড়, ওটা হচ্ছে আপনার খুব মানে গরুর যে ইয়াগুলো কারে ফুট না কি জানি বলে, ওটা একটা তোলা হয়েছে। তারপর হচ্ছে ওই নদীর পাড়ে যেখানে আমি যাই বসি, ওর মাথায় একটা তাবিজ ছিল, ওটা আমি নিজেই পেরে আনছি পরে। মানে এরকম বেশ কিছু তাবিজ পাইছি। আমি যেখানে ঘরে ঘুমাইতাম, আমার তো সাদা কাঁচা বাড়ি ছিল, তো বাড়ির পিছনে ঠিক আমার মাথার পিছনেই
পেছনেই একটা তাবিজ মানে তোলা হয়েছে ওই মহিলার, মানে উনি এসে উনি ঠিকানা বলছে যে এখানে পাবেন। আমরা দেখছি যে হ্যাঁ ওখান থেকে তুলছি। তারপরে তো আমি একদম সুস্থ হয়ে যাই, তারপর এই ঢাকা চলে আসি, আর যাইনি। ওকে, এড়িয়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা, আর না যাওয়ার চান্স আছে? আচ্ছা, ঈদে যাওয়ার চান্স আছে? হ্যাঁ, চান্স আছে। কেন কেন যান না আপনি? যান না কেন? মানে ওখানে গেলে কি আবার সবকিছু মনে না, পড়ে? হ্যাঁ মনে পড়ে, এইরকমটা মানে ভাল লাগে না, অনেক কিছু মনে পড়ে। না, শারীরিক ভাবে কোনো অসুবিধা ফিল করেন ওখানে গেলে? এখন পর্যন্ত বুঝতে পারছি না, যদি যাই তাহলে বলতে পারবো। আচ্ছা, তারপরে তো আপনি আর জানি না, না, আপনি আর জান নাই, এবং এই কারণেই আপনি জান নাই। তার মানে আপনি ওই সময় আপনি নিজের মধ্যে একদমই ছিলেন না? না, নিজের মধ্যে একদমই ছিলাম না। এবং ওই সময় যদি আসলে কোনো, আপনি যদি বাড়ির বাইরে থাকতেন বা মনে করেন যে আপনি অপরিচিত কোনো জায়গায় থাকতেন, তাহলে যে কোনো মানুষ যে কোনো কিছু ভাবে আপনাকে যে কোনো কাজ করে নিতে পারতো? হ্যাঁ, হয়তো বা পারতো, এবং আপনি আপনার উপরে কোনো কন্ট্রোল? না, আমার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না। ওকে, এর সঙ্গে একটা ঘটনা রিলেট আছে 2 মিনিট। সেটা হচ্ছে যে আমার যে দুলা ভাই, উনি আবার অনেক, মানে আমার বোনের যখন বিয়ে হয় উনি বলতো যে আমার সঙ্গে ওনার সঙ্গে নাকি জিন ছিল, এই ছিল সেই ছিল, তুমি বলতো। কিন্তু আমার ভাগ্নি 1 বছর পরে হয়তো হওয়ার পরে উনি ওসব থেকে বেরিয়ে আসে, মানে সংসারের কথা চিন্তা করে। তো আমার এই ঘটনার পর উনি আবার খুব ক্ষিপ্ত হয়ে যায় যে আমি আমার এই জিনকে হাজির করবো, দেখি কি হয়েছে। তো ওই সময় ছিল কোরবানি ঈদ, আমি আপনাকে বলছিলাম যে ঠিক এই ধরনের একটা সময় এই ঘটনাটা ঘটছে। তারপরে অক্টোবর মাস কয়েকদিন পরে আমার বার্থডে ছিল, এই জন্য আমার খেয়াল আছে আরো বেশি করে। তো কোরবানি ঈদের আমার দুলাভাই ওভার কোরবানির নাম দেয়নি আর কি, ভাগ বাটোয়ারা করে যে গরু দেয়। তো জিন নাকি গরু হলে আসে না এরকম। কোরবানি ঈদের রাতে আমি ওনাদের বাড়িতেই ছিলাম। তো তারপরের দিন সম্ভবত মঙ্গলবার ছিল, মঙ্গলবার কি শনিবার এরকম যেটা একটা হবে। তো ঘর একদম মুছে আগরবাতি জ্বালিয়ে শুধু দুলাভাই সন্ধ্যা থেকে রাখানোর পরে, মানে অনেক রাত্রে আমার বলে যে আজকে কিন্তু, মানে আমি কিন্তু তাকে স্মরণ করছি, উনি তো অনেকদিন আগে চলে গেছে বিদায় নিয়ে, স্মরণ করছি হয়তো বা আসবে, ঠিক আছে, তো ভয় পাবি না আর উপরে তাকাবি না, ঠিক আছে। আমি বলছি ঠিক আছে, আমি ভয় পাবো না, ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না, উপরে তাকাবো না। তো উত্তেজনা আমার ঘুম আসতেছিল না, আমি চুপচাপ শুয়েছিলাম। মানে হয় না অনেক রাত্রে, আনুমানিক 3টা 3:30 তো হবেই। হঠাৎ করে আমি ঘোড়ার শব্দ শুনতেছি, মানে ঘোড়ার যে শব্দ একটা আছে সেই রকম শুনতে শুনতে, মানে হঠাৎ ঘরের চালে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে ঘরটা কিছুক্ষণের জন্য মানে কিছুটা হলো আলোকিত হয়েছিল। হওয়ার পরে আমার মানে দুলাভাই কিন্তু পড়াশোনা খুব একটা, এবং গ্রামের অতি সাধারণ মানুষ, মানে হালকিসি ছাড়া যে অন্য কিছু বোঝে না এরকম। সে মানে অটোমেটিক সে উর্দুতে কথা বলতেছে, উর্দু মানে অন্য একটা ভাষা, ঠিক আছে। আমি তো অবাক, এটা কি। এবং আরেকটা অন্য একটা ভয়েস আমি শুনতেছি, কিন্তু সেই ভয়েসটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, কিন্তু কিছু একটা গুনগুন শব্দ আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে। এই কয়েক মিনিট তারপরে আবার সব ঠিক, আমার দুলাভাই নাই, ঘুমিয়ে গেছে, ঠিক আছে। আমার বোনও টের পাইছে, টের পাওয়ার পরে আমার বোন ওনাকে ডাকার পরে উনি বলে যে না, উনি আর আসবে না, উনি ওনার শিষ্যকে ছোটকে পাঠাইছে যে উনি যে ওনাকে স্মরণ করতে আর বাধা করছে, উনি আর আসবে না। এই ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আরেকটা ঘটনা শুনতে পারবো নাকি একটা ব্রেক নিতে হবে? ব্রেক নিতে হবে, ওকে। আমরা একটা ব্রেক নিচ্ছি এবং আবার তারপরে ফিরে আসছি। আমাদের আরো অতিথি আছেন, আজকে অনেকগুলো অতিথি আছেন, অনেকজন আছেন এবং অনেকগুলো ঘটনা রয়েছে। এবং নেক্সট যে ঘটনাটা, সেই ঘটনাটা খুব অদ্ভুত টাইপের। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Food FM. The night comes alive with Robin Thorne. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাস্তালাজির সাথে ফিজু আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। তিনি লিখেছেন যে এত ভূত কোথায় পান? ভূত আমরা তো ভাই ভূত পাই না, শোকে আমরা শো করি না, মানে এরকম কোন ব্যাপার কি দেখেছেন? আমাদের ফেসবুক পেজে গেলেও দেখবেন ভূতের ছবি টবি দেয় না কিন্তু আমরা। আমাদেরকে খুলনা থেকে রায়হান এবং রানী লিখেছেন উই লাভ কথাম এন্ড উই লাভ ইউ টু। আমাদেরকে উন্মাদের সুমন বনশ্রী থেকে SMS করেছেন, এবং আমাদেরকে ডিজে ইমরান খান SMS করেছেন আমাদেরকে ইদিতা ময়মনসিংহ থেকে। আহিদ আমাদের SMS করেছেন মারিয়া নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদেরকে রাস্তি SMS করেছেন যাত্রাবাড়ি থেকে SMS, এবং আজকের ঘটনাগুলো সবাই প্রশংসা করছেন, যারা লিখছেন তারা সবাই আজকের ঘটনাগুলো প্রশংসা করছেন। সাব্বির রাজশাহী থেকে SMS
এস করেছেন এবং আমাদেরকে এস করেছেন দেখতে পাচ্ছি, এবং তিনি বলছেন যে 3 ঘন্টা কেন ভূত এফএম হয় না। আপনারা প্রচুর ঘটনা পাঠালে তখন আমাদের বাধ্য হয়েই 3 ঘন্টা করতে হবে, সুতরাং আপনাদের প্রচুর ঘটনা পাঠাতে হবে সেজন্য, এবং দারুণ দারুণ সব ঘটনা পাঠাতে হবে। আমি 2 সপ্তাহ ধরে বলেছিলাম এবং লাস্ট উইকে আপনারা বেশ কিছু চরম ঘটনা পাঠিয়েছেন, যেগুলো বেশ কয়েক মাসের মধ্যে সেরা কিছু ঘটনা, সেগুলোর জন্যই কিন্তু আজকের এপিসোডটা আপনাদের এত বেশি ভালো লাগছে। বাহার আমাদের এস করেছেন, অনেকের কাছে ঘটনা আছে কিন্তু অনেকে পাঠাতে চাচ্ছেন, কিন্তু পাঠাবেন কি পাঠাবেন না বুঝতে পারছেন না। অনেকে ভাবছেন যে ঘটনা পাঠালে কি আসলে সিলেক্ট করে, আমার ঘটনা কি পড়া হবে, এরকম অনেকেই আমাদের ইমেইলের মধ্যেও লেখেন যে ঘটনা কি আসলেই পড়া হয় কিনা, ঘটনা কি পাঠালে পড়া হবে কিনা, আসলে কি সিলেকশনের প্রসেসটা যেটা আমরা বলি সেটাই ঠিক কিনা। না ভাই, এরকম কোনো ব্যাপার না। অনেক জায়গাতে এরকম আছে, আপনি খুব কি বলবো যে লিখে সাধারণত ওই যে যারা একটু লেখালেখির অভ্যাস থাকে অনেকে পোস্টে লেখা পাঠান এবং তারপরে যখন ছাপা হয় তখন মনে করেন যে আমার লেখা হয়তো পড়েই নাই। এরকম কোনো ব্যাপার কিন্তু আমাদের সাথে একদমই হয় না, এবং আমরা প্রত্যেকটা ঘটনায় পড়ি, প্রতিদিন আমাদের পড়তে হয়, প্রতি সপ্তাহে আমাদের প্রচুর পড়তে হয় আপনাদের ইমেল। সো আপনারা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারেন, এবং আমি জানি যে অনেকের কাছে এরকম চমৎকার ঘটনা রয়েছে, আপনারা পাঠালে অনেক বেশি খুশি হব। আমাদেরকে মোস্তাক বেলি রোড থেকে এস করেছেন, তিনি তার ছোট্ট মেয়ে মাহিসা এবং তার ওয়াইফ প্রজাপতি তারা একসাথে শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি শাকিল এস করেছেন, তিনি এবং তার ওয়াইফ কণা তারা শুনছেন আমাদেরকে। এছাড়াও হিমেল খিলক্ষেত থেকে এস করেছেন, ভালো লাগছে, আরো ভয়ের কিছু শুনতে চাই, শেষ নাই, আসলে শেষ নাই, আরো ভয়ের, এটা লিমিটলেস আর কি, যে যত বেশি ভয় দিব তারপরে বলবেন যে এর চেয়েও বেশি ভয়ের, এর চেয়েও বেশি ভয়ের। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি সব ঘটনা ভয়ের তো শুনতে ভালো লাগে ডেফিনেটলি, মাঝে মাঝে থাকে না যে ভূত এফএম এরকম ঘটনাও কিন্তু আমি রাখি, জানি না আপনাদের কেমন লাগে, যে ঘটনাগুলো খুব আজব, খুব অদ্ভুত, যেগুলো আসলে ঠিক স্বাভাবিক না, অস্বাভাবিক, আমার যেগুলো ঠিক নর্মাল না, প্যারানর্মাল। আরিফ আমাদের এস করেছেন এবং তার ওয়াইফ রুম্পা, তারা হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন বলেছেন যে ভূত এফএম জোস, লাভ ইউ মোস্ট। বাহ, চমৎকার। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি মিশু এস করেছেন আমাদেরকে অনেক, এবং খুলনা থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন আননোন পার্সনের অনেক বড় একটা হেল্প করলাম আজকে, একটা আননোন পার্সন অনেক বড় একটা হেল্প করলাম, ফিলিং প্রাউড। না ভাই, কারো হেল্প করে সেটা মাথায় রাখবেন না, এবং এটাতে প্রাউড হওয়ারও কিছু নেই, বরং আপনি একটা মানুষকে হেল্প করার সুযোগ পেয়েছেন, সেটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু আল্লাহ আপনাকে এই সুযোগটা করে দিয়েছেন, সেটা অনেক বড় একটা ব্যাপার, এবং সেটা যখন কারো উপকার করবেন সেই উপকারটা করে কখনোই সেটা মনে রাখতে নেই যে আমি উপকার করলাম, তাহলে এর চাইতে উপকার না করা বেটার আমার কাছে মনে হয়। নাজ ধানমন্ডি থেকে আমাদের এস করেছেন, এছাড়া এস করেছেন আমাদেরকে সুজয় এস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি পালকি সহ আরো অনেকে। আপনি যদি এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 940 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটেছে বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আমাদের ফেসবুক পেজ আপনি চাইলে ভিজিট করতে পারেন, চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। ফেসবুকের কমেন্ট পড়বো, কিন্তু অনেকেই এখনো আছেন অতিথিরা যারা ঘটনা বলবে, সুতরাং আমরা ঘটনা শেষ করি। আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো লিসেনার্স, আমি ইরাজ, শ্যামলী থেকে। শ্যামলী থেকে। ইরাজ, আমি একটু আপনার আগে আমি একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। সেটা হচ্ছে যে এরকম টাইপের ব্যাপার যে কততলা বাড়ি ছিল ওটা? 8তলা বাড়ি ছিল ইরাজদের। এটা তো শ্যামলীতেই? জি, শ্যামলীতে 8তলা বাড়ি ছিল ইরাজদের নিজেদের বাড়ি। সেই বাড়িটা সোজা কথা নয়, ঢাকা শহরে এরকম একটা জায়গায় 8তলা বাড়ি, সেই বাড়িটা তোদের জাস্ট দান করে দিতে হয়েছে। কেন? আমরা সেই ঘটনা শুনবো। ইরাজ, শুরু করি আমরা। ঘটনাটি আজ থেকে প্রায় 5 বছর আগের। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো আমরা যে বিল্ডিং এর কথা বলছি, সেই বিল্ডিংটাতে আগে গার্মেন্টস ছিল আমাদের। তো গার্মেন্টসটা বন্ধ হয়ে যাওয়ার পরে প্রায় 2 বছর কি 3 বছর খালি পড়ে থাকে বিল্ডিংটা। তো সেখানে আমাদের চাচারা থাকতো, আমার ছোট চাচা থাকতো দোতলায়। তো পরে আমরা শিফট হই এখানে 3 বছর পর। তো শিফট হওয়ার পরে কোনো সমস্যা হতো না। একদিন আমি রাত্রেবেলায় ফেসবুকিং করছিলাম, তো তখন হঠাৎ সিঁড়িতে শব্দ শুনতে পাই। তো ওই রাত 2টার দিকে সিঁড়িতে হাঁটার মতো কেউ ছিল না আর কি বাসায়। তো শব্দটা এরকম ছিল, কেউ 3 তলায় হেঁটে গেল, যে 3 তলার গেট খুললো।
তো আরেকটা কথা, আমার ছোট বোন বিড়াল পালতো। আমাদের 3টা বিড়াল ছিল, বিড়ালগুলোকে আমরা 3 তলায় রাখতাম, কেউ ছিল না 3 তলায়, এই জন্য 3 তলায় রাখতাম। তো 3 তলায় যে 3 তলার গেটের খোলার শব্দ পেলাম, আবার কেউ একজন নিচে হেঁটে চলে গেল, এই সাউন্ডটা পেলাম। তো আমি ভয় পেলাম, তো ভয় পেয়ে ঘুমিয়ে গেলাম আর কি। পরদিন সকালে উঠে আম্মুকে বলি, আম্মু বলে যে হ্যাঁ 3 তলায় কেউ যায় নাই, কিন্তু আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে বিড়ালগুলো নিচে হাঁটাহাঁটি করছে। তা আম্মু ছোট বোনকে জিজ্ঞাসা করে ও গেট লাগিয়ে রেখেছিল কিনা, তো বোন বললো যে হ্যাঁ সে লাগিয়ে এসেছিল, কেউ যায়নি। তো পরে আর কি গেল কাহিনী, আমি ভয় পেয়েছি। তো তখন শীতকাল ছিল রাসেল ভাই। তো শীতকালে আমি ছাদের উপরে গোসল করতে যেতাম, মানে রোদের জন্য। রোদের কারণে। বাসার আশেপাশে অনেক ঠান্ডা ছিল, তো এই জন্য তো ছাদে যাই 12টা সাড়ে 12টার দিকে। আম্মুরও যাওয়ার কথা ছিল, আমি আম্মুকে বলি যে আম্মু যাবার না, আম্মু বলছে যে রান্না শেষ করে আমি আসতেছি। তো আমি গেলাম, গোসল গোসল করে নিচে নামি, মানে গোসল শেষ করতেছি, শেষ হবে এই মুহূর্তে আম্মু আসে কাপড় ধুতে। তো আম্মু এসে কাপড় ধুয়ে, আমি আম্মুর জন্য ওয়েট করি। আম্মুকে বলি যে কখন যাবা, আম্মু তখন বলে যে আমার যেতে দেরি হবে, তুমি যাও। আমি চলে আসি বাসায়। বাসায় আসার পরে কলিং বেল দেই, কলিং বেল দেওয়ার পরে দেখি যে গেটের ভিতরে আম্মু দাঁড়িয়ে আছে, মানে আম্মু গেট খুলে দিয়েছে আর কি। অথচ আপনি ছাদে আপনার হ্যাঁ, আমি আম্মুকে ছাদে রেখে আসছি। তো এটা দেখার পরে তো আমি এবং দিনের বেলায়। দিনের বেলায় দুপুর 1টা কি 1:30 বাজে তখন। তো আমি অনেক ভয় পাই, মানে কথা বলতে পারতেছিলাম না, মানে পুরা স্টোন হয়ে গেছিলাম। পরে আম্মু আমাকে ভিতরে নিয়ে আসে, পানি টানি খাই, তারপর একটু নর্মাল হওয়ার পরে আম্মুকে ঘটনাটা বলি যে এই কাহিনী। তখন আম্মু ভয় পেয়ে যায়, আম্মু বাসার সবাইকে বলে, আব্বুকে বলে, চাচাদেরকেও বলা হয়। তো তখন সবাই মিলে ডিসাইড করে যে রাত্রেবেলায় কেউ ছাদে যাবে না, আর একা কেউ ছাদে যাবে না। তারপরে সেদিন রাত্রে আমার জ্বর আসে, হালকা পাতলা জ্বর আসে, তো আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ 2টা কি 2:30টার দিকে আমার ঘুম ভাঙে। তো মনে হচ্ছে যে ডাইনিং রুমে কেউ কথা বলছে বা চেয়ার টানাটানি করছে, শব্দ আসতেছে। তো আমি উঠে ডাইনিং রুমে যাই, মনে করছি যে আম্মু রোজা রাখে, হয়তো বা সেহরি করতে উঠছে। যে দেখি না, কেউ নাই ডাইনিং রুমে, মানে ডিম লাইট জ্বালানো একটা। তো আমি পানি টানি খেয়ে এসে শুয়ে পড়ি, যে ভাবছি যে জ্বর আসছে আর কি, এই জন্য মনে হয় এরকম লাগতেছে। তো কিছুক্ষণ পরে আমার বোনের রুম থেকে চিল্লানোর আওয়াজ পাই। তারপর আমি রুমে উঠে যাই, বোনের রুমে যাই, আব্বু আম্মু চলে আসে। যে লাইট জ্বালানোর পরে দেখি যে আমার বড় বোন এবং ছোট বোন দুজন জড়িয়ে ধরে বসে আছে বিছানার উপরে। তারপরে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে। তোমার বড় বোন বলে যে বড় বোনের ঘুম ভেঙে যায় হঠাৎ, ঘুম ভাঙার পরে সে দেখতে পেল যে ড্রেসিং টেবিলের উপরে একটি কালো বিড়াল বসে আছে। তো বিড়ালটা লাফ দিয়ে যখন বিছানায় আসছে, মানে বিছানার দিকে লাফ দিছে, লাফ দিয়ে আস্তে আস্তে সে একটা মানুষের মতো অবয়ব ধারণ করে। আচ্ছা। তো সে মহিলার মতো ছিল, কালো শাড়ি পরা, বুঝতে পারছে আপু। তো সে বিছানার মাঝখানে বসে, পিছনের মানে পায়ের সাইডে বসে মাঝখানে আমার ছোট বোনের পা ধরে টানছে, উঁচু করে টানছে। তখন ছোট বোনের ঘুম ভেঙে যায়, সে এটা দেখে চিৎকার করে। তো সবাই ভয় পেয়ে যায়, আপুরা রুমের লাইট জ্বালিয়ে ঘুমায় পড়ে। আমি আর একা ঘুমাইতে পারি না, আব্বু আমার রুমে যেয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে একটা হুজুরকে ডাকা হয়, আমাদের ফ্যামিলির রিলেটেড হুজুরটি, দাদু বলে ডাকতাম। দাদুকে জিজ্ঞাসা করা হয় এরকম এরকম সমস্যা। তো দাদু বলে যে বিল্ডিংটা যখন খালি পড়েছিল তখন এখানে 3টা জিন থাকে আর কি, 3টা জিন ছিল। তা আমরা সেখানে আসার পরে তো তাদের ডিস্টার্ব হয়, তাই তারা এরকম আমাদেরকে ভয় দেখাতো। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, তারপরে এবং আপনারা এই অতিষ্ঠ হবার পরে কখন ডিসিশন নিলেন যে এই বাসাটা ছেড়ে দিবেন? এই সমস্যাগুলো আমাদের সাথে রেগুলারই হতো। তারপরে 3 তলায় কেউ যেত না, কিন্তু 3 তলায় দৌড়ানোর আওয়াজ পেতাম, চিল্লাচিল্লির আওয়াজ পেতাম, ছাদের উপর থেকে চিল্লানোর আওয়াজ আসতো, মানে নিচে গেটের শব্দ, গেট খোলার শব্দ পেতাম, গেট লাগানোর শব্দ পেতাম, সিঁড়িতে হাঁটাহাঁটি করতো কেউ এরকম। ফাইনালি ডিসিশনটা কে নিলেন যে মানে সব মানে চাচারা আব্বুরা সবাই মিলে আর কি যেখানে থাকা যাবে না? তার মানে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন একটা পর্যায়ে। এবং এরকম কোনো ব্যবস্থা করেছিলেন যে হ্যাঁ তাদেরকে এই বাসাটা মুক্ত করবেন বা তাদেরকে বাইরে পাঠিয়ে দেবেন? না, অনেক মিলাদ পড়ানো হয়, তারপর লাভ হয় না। কয়েকদিন ঠিক থাকে, তারপরে আবার শুরু হয়। এবং ফাইনালি আপনার সেই বাসাটা দান করে দিয়ে একটা বিখ্যাত একটা মানে অর্গানাইজেশন আছে, তাদের কাছে আপনারা দান করে দেন এবং দান করে দিয়ে আপনারা সেখান থেকে বের হয়ে আসেন। আচ্ছা, এই যে বের হয়ে আসলেন, নতুন বাসায় উঠলেন, সেই বাসা থেকে আপনারা একসঙ্গেই মানে পরিবারের সবাই মিলে একসঙ্গে থাকেন নাকি আপনারা আলাদা আলাদা ভাবে থাকেন?
বুঝলাম এখন না, মানে এখন কি আপনারা মানে আলাদাভাবে থাকেন নাকি এখন আপনাদের চাচা না না না, এখন আমরা আলাদাভাবে থাকেন? এই যে নতুন বাসায় উঠলেন এরপরে পুরোনো ধরনের কোনো সমস্যা কি এই বাসাতে হয়েছিল? নতুন বাসায় তো মাঝে মধ্যে শব্দ পাই মাঝে মাঝে শব্দ রাত্রেবেলা, পান। হ্যাঁ। কিন্তু ওই অবস্থা না যে বাসাতে যখন মানে আপনাদের নিজেদের বাসায় ছিলেন তখন যে অবস্থা ছিল এখন না 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 না, এখন ওরকম সেই কিছু অবস্থা? না, মানে রাত্রেবেলা যখন 12টা-1টা বাজে তারপরে থেকে মনে করেন আওয়াজ হয়, বিভিন্ন ধরনের আওয়াজ পাই। তো ফজরের আজানের আগ পর্যন্ত আওয়াজগুলো হয় আর কি। আওয়াজগুলো চলতেই থাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে আমাদের ঘটনা যাব, তবে তার আগে আমরা একটু দেখি যে আমাদের ফেসবুকে যারা আছেন তাদের একটু কিছু আমরা পড়ে ফেলি এবং ঘটনাগুলো ভালো লাগছে, অনেকেই লিখছেন এটা, এবং আজকের প্রত্যেকটা ঘটনার সাথেই অদ্ভুত একটা জিনিসের মিল আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘটনায় অনেক বেশি অন্যরকম এবং ভালো। ভূত এফএম এখন আরো বেশি অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আপনারা আশা করছি আমাদের সঙ্গে রয়েছেন। রাসেল ভাই, ভয় পাচ্ছি তবুও শুনবো ভূত এফএম, ভালোবাসবো লিখেছেন আমাদেরকে রিয়া, এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন রুবায়াত হাসান সজীব, এবং লিখেছেন রাসেল ভাই জোস। SM রাজ শামীম আমাদের লিখেছেন যে ভূত এফএম অনেক ভালো লাগছে, অনেক ভয়। SH সজীব লিখেছেন ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা খুবই ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি ফারদিন তাহমিদ ফিজু আমাদের এখানে লিখেছেন যে এত কমেন্ট করি তারপরেও পড়া হয় না, বাট আমি আপনাদের কমেন্ট কিন্তু পড়ে ফেললাম। রাকিব আমাদের এখানে লিখেছেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাথে চিৎকার, নিঃশ্বাসের শব্দ, কাক এবং কুকুরের ডাক দিলে আরো বেশি ভালো হতো। আচ্ছা, আমাদেরকে ফাহিম ফরহাদ লিখেছেন যে রাসেল ভাই অনেক ভয় পেতে চাই। আচ্ছা, অনেক ভয় পেতে চান, আপনি কি ভয় পাচ্ছেন না তার মানে, তাই তো? আমাদেরকে সুমন আকন্দ লিখেছেন যে আজকে এখনো ভয় লাগছে না, 15 মিনিট আগে তিনি লিখেছেন। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সাইমন স্যাম লিখেছেন ভূত এফএম, আচ্ছা ভূত এফএম বেস্ট, সেটা তিনি বুঝাতে চেয়েছেন আর কি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের এখানে ফেসবুক পেজে লিখছেন, এবং আপনারা যারা লিখতে চান তারা চলে যান www.facebook.com/radio.ফুর্তি, এবং আপনারা আমাদের যে ভূত এফএম এর যে পেজ, সেই পেজে যেতে চাইলে আপনি চলে যেতে পারেন www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে অলরেডি এখানে লিখছেন এবং একা একা শুনছেন। আমাদের এখানে ব্লু উইং রিফাত, এবং তিনি বলছেন যে ভয়ের কাহিনী শোনান। ওকে, ভয়ের কাহিনী আমরা যেগুলো শোনাচ্ছি সেটাতে যদি আপনার হাসি লাগে তাহলে কিন্তু বিপদটা আসলে মানে তাহলে আপনার যদি হাসি লাগে বা অন্য কোনো ধরনের ফিলিং হয় তাহলে আপনি অনতি বিলম্বে আপনি মানে যেটা মানে আপনাদের থাকে না যে যার পরামর্শ শুনতে সবসময় আপনার ভালো লাগে, সেরকম একজনের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত লিখেছেন নাইস, আমাদেরকে সোহাগ লিখেছেন, আচ্ছা ফাজলে রাব্বি আমাদের এখানে লিখেছেন থার্ড ঘটনাটা অনেক সুন্দর হয়েছে। এন্ড আমাদেরকে দেখতে পাচ্ছি যে মধুমিতা দাস লিখেছেন যে আমার কমেন্টটা প্লিজ পড়বেন, এটুকুই যদিও লিখেছেন তিনি, আর লেখেননি। স্কাই অমিত লিখেছেন যে SMS কি পড়বেন, ডেফিনেটলি, ওয়াই নট। আমাদেরকে এছাড়াও রাফসান মান্নাফ লিখেছেন ভূত এফএম তার লাইফের বেস্ট একটা কিছু, এবং গতদিনের চাইতে একটু ভয় লাগছে, দ্যাটস গুড ইনাফ। আমাদের কাছে মনে হয় যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের একটু ভয় দিতে পারলে আশা করছি যে পাবো। এবং এই যে প্রেম ভাই, নামই প্রেম ভাই, বজরঙ্গি ভাই, প্রেম ভাই, তিনি লিখেছেন যে ভয় লাগছে বাট আনন্দ পাচ্ছি। ওকে, দ্যাটস গুড, আমার কাছে খুব ভালো লাগলো। এবং আজকে প্রথম ভূত এফএম লাইভ শুনছেন কে রিপন খান। ওকে, আমাদেরকে ইমন রাসেল লিখেছেন যে অনেক ভয় লাগছে রাসেল ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের এখানে লিখছেন, এবং রায়হান শরীফ লিখছেন যে একটু ভয় পাচ্ছি না, আনন্দ পাচ্ছেন না, মজা পাচ্ছেন কিনা সেটা আমাদের একটু জানিয়ে দিন। আমরা চলে যাব আবারও আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু যদি বলতেন আমাদের। ভাই, আমি মুশফিক, আমি এসেছি ধানমন্ডি থেকে। এটা মুশফিক হচ্ছে আলিফের ছোট ভাই, রাইট? জি, আমি আলিফ ভাইয়ের কাজিন লাগি। আচ্ছা, ওকে। তো আলিফ ভাইকে প্রথমত থ্যাংক ইউ দিব আমাকে নিয়ে আসার জন্য। তো আমার যে ঘটনা সেটা আমি জানতে পেরেছি, আমার খালু থাকে আজিমপুরে। তো তার পাশের বিল্ডিং এ একটা আঙ্কেল আছে, আঙ্কেলের নাম আফসার উদ্দিন। তো ওনার কাছ থেকে আমি জানতে পারি এটা তার এবং তার মেয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছে যখন আঙ্কেল রামপুরে থাকতো। ইট ওয়াজ মানে 1993 সালের দিকে ঘটনা।
তো তখন রাসেল ভাই রামপুরার পরিবেশ মানে মানুষজন খুব কম ছিল এবং বিল্ডিং ও অত হয়নি, অনেক আগে তো অত বিল্ডিং হয় নাই। তো আঙ্কেলদের যে বিল্ডিংটা ছিল তার চারপাশে আপনার অনেক গাছ গাছালি, অনেক জঙ্গল টাইপের অনেক গাছ ছিল। তো আঙ্কেলের 2টা মেয়ে ছিল, একজন আপনার মেডিকেল কলেজে পড়তো এবং ছোট মেয়ে পড়তো আপনার হোলি ক্রস কলেজে স্কুলে। তো একদিন সন্ধ্যার দিকে সন্ধ্যা মাগরিবের ঠিক আগ দিয়ে আঙ্কেলের ওনার ওয়াইফ তার ছোট মেয়েকে বলে যে বৃষ্টি নামবে, আকাশে মেঘ করছে, বৃষ্টি নামবে, তুমি গিয়ে কাপড়গুলো নিয়ে আসো। তো তার মেয়ে যেটা করে সেটা হলো গিয়ে ছাদে গিয়ে কাপড় আনতে যায়। রাসেল ভাই যখনই মেয়েটা কাপড়ের তারে হাতটা দেয় কাপড়টা নিতে, তখনই উপর থেকে কিছু একটা তার হাতের মধ্যে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। তো পরে আপনার যে জিনিসটা হয় হাতে পড়ার পর আন্টি সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, দেখতেছে তার মেয়ে আসতেছে না। তো সে টেনশন করে যে কি হলো, ও কেন আসতেছে না। ছাদিকে যে দেখে যে তার মেয়ে অজ্ঞান হয়ে শুয়ে আছে, মাটিতে একটা চাপাতি এবং তার মেয়ের 4টা আঙ্গুল কেটে পড়ে আছে। এটা দেখে আন্টি সাথে সাথে ঘাবড়িয়ে যায় এবং তার মেয়েকে নিয়ে এসে হসপিটালে নিয়ে যায়। তো আঙ্কেল যখন রাতে যখন বাসায় ফিরে তখন গিয়ে দেখে যে ওইখানে তার বাসায় একটা তার আত্মীয় বসে আছে এবং বসে যে আপনার মেয়ে তো অনেক অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আপনি গিয়ে দেখে আসেন। তো উনি তাড়াতাড়ি হসপিটালে যায়, গিয়ে দেখে যে তার আত্মীয় স্বজনের অনেক ভিড় এবং তার মেয়ের কাছে গিয়ে দেখে তার মেয়ের হাত ব্যান্ডেজ করা। তো আঙ্কেল তখন তার ওয়াইফকে জিজ্ঞেস করে যে কি হলো। তো আন্টি তাকে সবকিছু খুলে বলার পর মেয়ের যখন জ্ঞান আসে, মেয়ে বলল যে আমি কাপড়টা নিতে গেছি, তখনই আমার হাতে কি একটা কালো একটা জিনিস পড়লো এবং আর এত পরিমাণ ব্যথা ছিল আমি সাথে সাথে অজ্ঞান করছি। পরে জানতে পারলো আন্টির কাছ থেকে যে কি হয়। পরে যখন তারা বাসায় আসে, আঙ্কেল রাতের বেলা আপনার ছাদে যায়, ছাদে গিয়ে দেখে যে একটা চাপাতি ছিল রাসেল ভাই, চাপাতি ছিল। তো আঙ্কেল এটা দেখে আশেপাশে তাকায় দেখে যে তার বাসার আশেপাশে কিন্তু গাছালি ছিল রাসেল ভাই। তখন কিন্তু আপনার আশেপাশে কোনো বিল্ডিং নাই যেখান থেকে চাপাতিটা পড়তে পারবে। তো এটা করার পর আপনার আঙ্কেল বললো যে তাহলে চাপাতিটা কোথা থেকে আসলো। তো আঙ্কেল চাপাতিটা নিয়ে তার বাসায় রেখে দিল। এটার পর থেকে তাদের সাথে যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে প্রত্যেক রাতে তারা একটা করে আওয়াজ শুনতে পারে, কোনো না কোনো একটা আওয়াজ শুনতে পারে। বেশিরভাগ শুনে একটা মহিলা চিৎকার দিচ্ছে, মানে খুব কষ্টে আছে মহিলাটা, ওই কষ্টের যে একটা চিৎকার। এবং এরকম অনেক কিছু দেখে যে একটা সাদা কাপড়ে কেউ একজন হেঁটে চলে যাচ্ছে তাদের ইসে। তো এগুলা দেখার পর আঙ্কেল যেটা করে তার আত্মীয় স্বজনের সাথে সে এই বিষয়টা শেয়ার করার পর তার বোন আফসার আঙ্কেলের বোন বলে যে তোমরা একটা হুজুরকে দেখাও। তো এটার মাঝখানে একটা ঘটনা ঘটে, সেটা হলো গিয়ে একদিন মানে আন্টি সবসময় তাহাজ্জুদে নামাজ পড়ে। তো একদিন এই ঘটনার পর থেকে আন্টি সবসময় আঙ্কেলকে জাগিয়ে দেয় যে আমি এখন তাহাজ্জুদে নামাজ পড়বো, তুমি একটু জেগে থাকো। এক রাতে সে আঙ্কেলকে এটা কিন্তু ঘটনার পরে এক রাতে আঙ্কেলকে সে জাগিয়ে বলে যে আমি অজু করতে যাচ্ছি, তুমি একটু জেগে থাকো। তো আন্টি অজু করে যখন রুমে আসে, রাসেল ভাই সে দেখে আঙ্কেল নাই। তো আন্টি বলল মাত্র না আমি ওকে দেখে গেলাম, ও বিছনায় শুয়ে আছে, ও কই গেল। তো সে তার ছোট মেয়ের রুমে গেল, গিয়ে দেখে তার ছোট মেয়ে ঘুমাচ্ছে এবং আঙ্কেল ওই রুমে নেই। তখন আন্টির মধ্যে একটু ভয় আসলো যে কই গেল এত রাতে। সে কোনো মতে সাহস করে পুরো বাসাটা খুঁজে দেখে আঙ্কেল নাই। আর সবচেয়ে মজার বিষয় যেটা, আন্টি যখন মেইন দরজার কাছে যায় রাসেল ভাই তখন দেখে দরজার চিটকানিটা আটকানো, খোলার কোনো উপায় ছিল মানে খোলা ছিল না। তো সে সাথে সাথে ভয় পেয়ে তার 2 মেয়েকে নিয়ে এক রুমে থাকে এবং সারা রাত কান্নাকাটি করে। ফজরের আজানের পর হঠাৎ তার পাশে কলিং বেল আসে। তো আন্টি সাহস করে গিয়ে গেট খুলে দেখে আঙ্কেল এসে বলে কি যে আমি ছাদে কি করতেছিলাম সারা রাত, আমি কি ছাদে চলে গেছি। আন্টি বলে আমি তোমাকে জাগায় গেছি কিন্তু তারপরে তুমি নাই। এইটাতে আঙ্কেল সব থেকে ভয় পায় যে আমি ছাদে কি করি। যখন আঙ্কেলের ঘুমটা ভাঙে আজানের শব্দ পেয়ে, সে দেখে সে ছাদের ঠিক একটা কর্নারে শুয়ে আছে এবং ওইখানে আপনার আম গাছের অনেক ডাল ভেঙে পড়ে আছে। তো এইটা দেখার পর আঙ্কেলের তো তখন বুঝতে পারছে যে না এখানে কিছু একটা হচ্ছে। তো সে সাথে সাথে একটা হুজুরকে মানে তার বোন যে হুজুরের কথা বলে ওই হুজুরকে তারা ডাকে। তো হুজুর শোনার পর বলছে যে আমি আপনাদের বাসায় যেতে চাই।
তো হুজুর আসার পর বলে প্রথম ঘটনাটা কোথায় ঘটে, তখন তারা বলেছে ছাদে, তার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে। তো হুজুর ছাদে গেল, ছাদে যাওয়ার পর বলল, মানে কিছুক্ষণ বসেছিল, দোয়া টোয়া পড়লো, তারপর বলে আমার সামনে একটা পাটি বিছান। তো আঙ্কেল তার সামনে একটা পাটি বিছানোর পর বললো যে এখন কিছু ঘি এই পাটিটার উপর ঢালেন। তো তারা তার কথা মতো ঘি ঢালার পর তখন দেখতে থাকলো যে হুজুর কি জানি মন্ত্র পড়তেছে। আর এমন সময় ধাম করে একটা শব্দ হইলো, কি একটা কালো একটা জিনিস, তার অন্ধকার ছিল, তার কালো একটা জিনিস পড়লো, এবং এটার পরে আরেকটা জিনিস পড়লো। যখন তারা সামনেই যায়, রাসেল ভাই গিয়ে দেখে ওই যে চাপাতি যেটা তার মেয়ের হাতের উপরে পড়েছে, ওই চাপাতিটা এবং তার মেয়ের যে 4টা আঙ্গুল কেটে গেছে, ওই 4টা আঙ্গুল ওই পাটিটার উপরে এখন, মানে উপর থেকে কেমনে জানি আসলো। এইটা দেখে তারা তো পুরাপুরি ভয় পেয়ে গেল যে কি হলো এটা। এবং তারা যে প্রত্যেক রাতে একটা মহিলার চিল্লানি, মানে একটা চিৎকার শুনতো, তো এটাও শুনতেছে যে এখন অতিরিক্ত, মানে একটা লাউড ভয়েসে মহিলাটা খুব চিল্লাচ্ছে। তো এই হুজুর অনেকক্ষণ মন্ত্রতন্ত্র পর বললো যে এখন আর আপনাদের ভয় নেই, আমি দেখলাম জিনিসটা। তো তারা জানতে চায় কি হলো। তখন হুজুর বলল যে আপনাদের ফ্যামিলি থেকে আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে কোনো না কোনো কুফরি বা বলেন বা ব্ল্যাক ম্যাজিক বলেন, এটার থ্রুতে এটা। আর আরেকটা যে বিষয় সেটা হলো কি, এই বাসাতে একটা সমস্যা আছে, এখানে অনেকগুলো জিন থাকে এবং জিনদের আস্তানা কিন্তু এই বাসাটা ছিল, মানে এখনো পর্যন্ত আছে। এবং এই বাসায় একটা মহিলা তার মেয়েকে নিয়ে থাকতো। তো এই জিনদের সব যন্ত্রণায় তারা শিকার এবং তাদের মৃত্যু হয়, মা মেয়ে দুইজনই মারা যায়। তো এটাও মনে হয় সামহাও এই কুফরির সাথে, যেটা তাদেরকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, এটার সাথে রিলেটেড ছিল, যেটা রাসেল ভাই হুজুর ঠিক মতো ক্লিয়ার করেনি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আজকে নতুন সব অতিথি, প্রতিবার আসবেন এবং অসংখ্য অতিথি আছেন আমাদের সঙ্গে। আপনারা বেশি করে ঘটনা পাঠাবেন যেন আপনাদেরকেও নিয়ে আসতে পারি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। That's right, চলছে ভূত এফএম। আমরা সবাই জানি যে ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন। সজ্জাদ আমাদের টঙ্গী থেকে SMS করছেন, সোহাগ SMS করছেন, হৃদয় আমাদের SMS করছেন, পাপড়ি এবং ফুয়াদ ভূতের গলি থেকে আমাদের SMS করেছেন মানিক ভালুকা থেকে। এছাড়াও শুভ আমাদের SMS করছেন রাজশাহী থেকে। এছাড়া দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন হাবিব, আমাদের চয়ন SMS করেছেন নাহিদ মুক্তাগাছা থেকে। আমাদেরকে ম্যাগনেট রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ইমতিয়াজ, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও নিশাত রাজশাহী থেকে। আমাদেরকে ফুর্তি এন্ড রাসেল ভাই, আচ্ছা নামটা লেখেননি, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মার্জান, এবং সিলেট থেকে তিনি SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বাবু, এবং আমাদেরকে SMS করেছেন সুপ্ত ময়মনসিং থেকে। পালকি আমাদের SMS করেছেন তেজগা থেকে তিনি। এছাড়াও হানিফা আমাদের SMS করেছেন আমাদেরকে ফেরদাউস। এছাড়াও আমাদেরকে ডেভিল SMS করেছেন আমাদেরকে আশকার বাসাবো থেকে। এছাড়াও ওয়াহিদ তৌসিফ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন। অনেকক্ষণ পরে মনে হয় চট্টগ্রামে একটা SMS পড়লাম। আমাদেরকে ডক্টর শফিক SMS করেছেন আমাদেরকে ফয়সাল ভেড়ামারা কুষ্টিয়া। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি মেহেরপুর থেকে নাইমুর আকাশ আলমগীর। এছাড়াও তিমাত পুলিশ লাইন ময়মনসিং থেকে SMS করেছেন। হাফিজ খুলনা থেকে আমাদের SMS করেছেন। অলরাইট, আমরা চলে যাব আবারও আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তারপরে আবারও মাঝখানে পারলে আবার একটু ফেসবুকের আমরা যে সমস্ত পোস্ট, যে সমস্ত কমেন্টগুলো আপনারা করেছেন সেগুলো পড়বো। আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ডিয়ার লিসেনার, আসসালামু আলাইকুম। আমি মির সাজ্জু, এসেছি নারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর থেকে। ওকে, চলে যায় আপনার ঘটনায়। ঘটনাটি বলার আগে থ্যাঙ্কস নাজমুনা সুলতানা মুনকে যে আমাকে হেল্প করার জন্য। যাই হোক, রাসেলাম সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে 2009-এর কথা। আমার একটা ফ্রেন্ড, সে একটা মেয়ের সাথে রিলেশন করে 2009-এ, মানে অনেক আগের থেকে রিলেশনটা চলে, কিন্তু ঘটনাটা শুরু হয়েছে আর কি 2009 থেকে। তো অনেকদিন রিলেশন চলার পর মোটামুটি প্রায় 4 থেকে 5 বছর পরই মেয়েটা তার সাথে কিছু অ্যাবনর্মাল আচরণ শুরু করে।
দেখা যায় মিড নাইটে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, মানে অনেকটা ভয়েস চেঞ্জ করে একটা কথা বলতেছে। আমার ফ্রেন্ড বেসিক্যালি মানে খুব ইয়ে হয়ে যায় যে এরকম কথা বলার মাঝখানে ভয়েস চেঞ্জ করে কথা বলতেছে কেন। তো এরকম আরো অন্যরকম কিছু অ্যাবনর্মাল অ্যাটিটিউড করে ওর সাথে। তো পরে কিছুদিন পর সে তার গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করে যে তুমি এরকম আচরণ করো কেন। তো তার গার্লফ্রেন্ড বলে না আমি তো এরকম আচরণ করি নাই, বা হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে বা এরকম কিছু। তো এর মধ্যেই মোটামুটি কিছুদিন পরেই তার গার্লফ্রেন্ড অস্বাভাবিকভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমার ফ্রেন্ডটা বেসিক্যালি খুব উইক হয়ে যায় যে কেন সেভাবে মারা গেল। তো যাক, এর কিছুদিন পরেই আমার ফ্রেন্ডটা মেন্টালি ভাবে সিক হয়ে যায় যে এতদিন যেহেতু রিলেশন ছিল। তো ফ্যামিলির সাথে ওরকম ভাবে শেয়ার করার পর তো ফ্যামিলি ট্রাই করে যে ওরা খুব দ্রুত বিয়ে দিয়ে দিবে, এরকম একটা ব্যাপার। তো যখন মেয়েটা মারা যায় তখন আমার ফ্রেন্ডরা মানে তার ফ্যামিলির কাছ থেকে শুনছিল যে মৃত্যুর কিছুদিন আগে ওকে জিনের পজেস্ট হয়েছিল আর কি। যাই হোক, তো আমার ফ্রেন্ডটা বিশ্বাস করে না বেসিক্যালি, কারণ ওর সাথে একটা হিউজ টাইম ও স্ট্রে করছে। তো যখন এরকম মারা যায় তখন তার ফ্যামিলি, আমার ফ্রেন্ডের ফ্রেন্ডকে বুঝায় ঠিক আছে যা হওয়ার হয়েছে তোমার অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি আমরা। তো মোটামুটি কিছুদিন পরে তারা মেয়েটা দেখে আমার ফ্রেন্ডকে বিয়ে দিয়ে দেয়। আর বিয়ের আগের থেকেই মোটামুটি সপ্তাহখানেক আগের থেকে ওর সাথে বেশ কিছু ঝামেলা চলতেছিল। রাসেল ভাই, ঝামেলাগুলো এরকম যে ও বাসা থেকে দেখা যাইতো কিছু কেনার জন্য বের হইতো, দোকানে যাইতো, বাট হুট করে হাঁটতে 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 অনেক দূর চলে যেত। তো সে কিছুক্ষণ পর মানে তার মানে করতো যে থিঙ্ক করতো যে আমি কোথায় আসলাম, কেন আসলাম, আমি তো দোকানে কিছু কেনার জন্য বের হয়েছিলাম, এদিকে কেন আসলাম, ঠিক এরকম। আবার রাসেল ভাই মাঝে মাঝে দেখা যেত বাসা থেকে বের হইতো খুব মানে একা কোথাও যদি কোনো জায়গায় যেত, মোটামুটি সন্ধ্যার দিকে এরকম টাইমেই ও দেখা যেত যে ওকে কে জানি মানে মারছে, এরকম একটা ফিল করতো মারতেছে, এবং আঘাতের চিহ্নগুলো ও বাসায় এসে ফাইন্ড আউট করতো যে মানে কে মারলো, আশেপাশে তাকায় কেউ নাই। তো স্বাভাবিক রাসেল ভাই এসব ব্যাপারগুলো খুব লজ্জাজনক ব্যাপার, এই জন্য কারোর সাথে ওরকম ভাবে শেয়ার করে না। তো কিছুদিন পর বিয়ে টিয়ে হলো, নর্মাল অ্যাজ ইউজুয়াল চলতেছে, টুকটাক কিছুদিন পর পর এই ঝামেলাগুলো ওর সাথে ঘটতেছে। তো তারপর ও মোটামুটি ঝামেলাটা যখন খুব বেড়েই গেল তখন ও একটা হুজুরের কাছে যায় পরামর্শ নেওয়ার জন্য। হুজুর, এরকম এরকম আমার প্রবলেম হচ্ছে, আমি বাসা থেকে বেরোলে এটা হচ্ছে, আমি ঘুমায় থাকলে আমার মোটামুটি টুকটাক আমি স্বপ্ন দেখছি যেগুলো মানে নর্মাল মানে একটু হন্টেড টাইপের আর কি স্টোরি, এরকম কিছু ঘটতেছে আমার সাথে, আমি দেখতেছি, তুই একটা সলিউশন আমাকে কিছু একটা দেন। তুই বলে আচ্ছা ঠিক আছে তুমি 3-4 দিন পর আসো। 3-4 দিন পর আসো। তো 3-4 দিন পর হুজুর কাছে গেল। তো হুজুর বললো যে দেখো বাবা, আমি তোমার ব্যাপারগুলো সবই দেখছি বা সবই জানি, টুকটাক কিছু জানি, কিন্তু এগুলো তোমার সাথে আমি শেয়ার করতে পারবো না, আর আমি তোমাকে কোনো সলিউশনও দিতে পারবো না। তুমি অন্য কারো মাধ্যমে দেখো কোনো কিছু করতে পারো কিনা, তবে তোমার ফিউচারে খুব বেশি ঝামেলা হতে পারে, তুমি খুব সতর্কে মানে লাইফ লিড করো। তো আমার ফ্রেন্ড অনেক রিকোয়েস্ট করে, বাট সে কিছুই বলে না। তো পরে নাকি ওই হুজুরের যে মুয়াজ্জিন ছিল আর কি বা খাদিম ছিল, তাদের কাছে শুনতে পারছে যে হুজুরের সাথেও কিছুতে নাকি এরকম একটা ঝামেলা করছে। তো পুরোপুরি ভাবে ক্লিয়ার না। তো বাসায় আবার আসলো, আসার পর মোটামুটি নর্মাল ভাবে, আর কাউরে কিছু বলে নাই, নর্মাল ভাবে দিন যাচ্ছে। তো এরকম ভাবে আসলে একটা পর একটা ঝামেলা ওর লাইফে ঘটেই যাচ্ছে। তো এরপর আবার কিছুদিন পর ও নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করলো। রাতে ঘুমানোর পর স্বপ্ন দেখতো যে ওর মতো কেউ কিছু মিষ্টি নিয়ে শ্মশান ঘাটে যায় এবং একটা বুড়ো সেই মিষ্টিগুলো মানে খায় ওনার সামনে, এবং খাওয়ার পরে তাকে একটা চর বা মানে কিছু টর্চার করে, ফিজিক্যাল কোনো টর্চার করে তাকে পাঠায় দেয়। এগুলো স্বপ্ন দেখলো। তো 2-3টা স্বপ্ন এরকম নর্মাল দেখলো। এরপর থেকে দেখলো যে একই স্বপ্ন বারবার দেখতেছে, এবং দেখতেছে যে মানে ওর নাম ধরে উল্লেখ করে বলতেছে যে এই তুই মিষ্টি নিয়ে আমার কাছে আয়, মিষ্টি নিয়ে তুই আমার কাছে আয়। তো যখন রাসেল ভাই এরকম একটা সিচুয়েশন, ও মোটামুটি টোটালি মেন্টালি সিক হয়ে গেছে যে আমি কি করবো, আমি বাসা থেকে বেরোয় ফ্রেন্ডদের সাথে চলতে পারতেছি না, ফ্যামিলির সাথে মিশতে পারতেছি না, আর কিছুদিন আগে যেহেতু বিয়ে করছে শ্বশুর বাড়ির মানুষদের সাথেও মিশতে পারতেছে না, তার ওয়াইফও দেখতেছে বিভিন্ন প্রবলেম তার। তো মানে এরকম একটা অবস্থা যে তার ওয়াইফের সাথে প্রায় ছাড়াছাড়ি অবস্থা। যাই হোক, সে একটা হুজুরের অন্য একটা হুজুরের কাছে যায়, আরেকজনের কাছ থেকে ঠিকানা নিয়ে হুজুরের কাছে যাওয়ার পর সেই হুজুর বলে আচ্ছা ঠিক আছে তোমার সব কাহিনী শুনলাম, আমি দেখতেছি কি করা যায়।
তো হুজুর কিছুদিন পর ওরে ফোন দিল, ফোন দেওয়ার পর যাওয়ার পর হুজুর বলল, দেখো বাবা, তোমার এই ব্যাপারটা সলভ করার জন্য আমি ট্রাই করছি, কিন্তু আমার উপরে ইফেক্ট করতেছে, মানে আমি পারবো না। তবে তোমাকে একজনের নাম বলতে পারি, সে অবশ্য অনেক আগে এইগুলো ছেড়ে দিছে, সে তোমার একটা সলিউশন হয়তো বা দিতে পারে। তো সে ঠিকানা অনুযায়ী তার রেফারেন্সের হুজুরের কাছে গেল, গিয়ে বললো যে এরকম এরকম আমার প্রবলেম। তো ওই হুজুর বলতেছে আমি এইগুলো অনেক আগে ছেড়ে দিছি, ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করা, আমি আর এগুলোর মধ্যে যেতে চাই না। তো আবার সে বাসায় চলে আসলো, বাসায় এসে আবার সে একই কাহিনী ঘটতেছে। এর মধ্যেই ওর শ্বশুরবাড়ি থেকে লোক আসছে, আসার পরে ওর বাবা মানে বাজার করার জন্য বাইরে যায়। বাইরে যাওয়ার পর মেইন রোড ক্রস করে যখন যাচ্ছিল, তখন একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিল, এত জোরে ধাক্কা দিল যে স্পটে সে মারা গেল। তো স্পটে মারা যাওয়ার পর আমার ফ্রেন্ড ওরা রীতিমতো দৌড়ে ওর বাবার সামনে গেল, গিয়ে ওনার হসপিটালে নেওয়া হয়েছে, বাট কোনো কাজ হয় নাই, ও অনেক আগেই মারা গেছে। তো এদিকে একটা অস্বাভাবিক ব্যাপার হচ্ছে রাসেল ভাই, যে আমার ফ্রেন্ডের বাবা যখন মারা গেল, তখন যে ড্রাইভারটা তাকে মানে স্পটে ডেট করছে, সেই ড্রাইভারটা ট্রাক থেকে নেমে যায়, সবার সামনেই নেমে যায়, এবং কোথায় যে যায় কেউ জানে না। পরে যখন যখন পুলিশ আসছে বা পুলিশ যখন ইনভেস্টিগেশন করতে গেছে, তখন তারা দেখছে যে ব্যাপারটা এমন যে ড্রাইভার, অ্যাকচুয়াল যে ট্রাকের ড্রাইভারটা ছিল, সে ওই দিন ট্রাক নিয়ে বেরই হয় নাই, এবং সে একটা বিয়ের অনুষ্ঠানে বিয়ে খাচ্ছিল, এবং সেই বিয়েতে সে উকিল বাবা ছিল, সেই জন্য সে আজকে আসেনি। তবে কে কখন ওই ট্রাক চালালো বা কিভাবেই বা ট্রাকটা এদিকে আসলো, সেটাই বড় কোশ্চেন। তো পরে এটার কোনো অ্যান্সার পাওয়া যায়নি, যেহেতু ট্রাক ড্রাইভারকে পাওয়া যায়নি, সেহেতু এটা নিয়ে আর কোনো মামলা টামলা ওরকম হয়নি। পরে আমার ফ্রেন্ডরা সে নিজে নিজে ফিল করতে লাগলো, গিলটি ফিল করতে লাগলো, যে আসলে হয়তো বা আমার কোনো ব্যর্থতার কারণেই হয়তো বা বাবার এরকমটা হয়েছে। তো সে ওই হুজুরের কাছে আবার গেল, গিয়ে বলল যে হুজুর এরকম এরকম, এখন আমি কি করব? হুজুর বললো আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, কিছুদিন পর আসো। তখন ও নিজে নিজে চিন্তা করলো যে যেহেতু আমি দেখতেছি আমাকে ডাকতেছে, সেহেতু আমি এটা করি, দেখি আমার হয়তো আমার কোনো প্রবলেম হবে না। সে রীতিমতো সপ্তাহে একটা দিন 1 কেজি মিষ্টি নিয়ে সে সেই শ্মশান ঘাটে যেত, এবং সিরিয়াসলি সে দেখতো যে ওই লোকটা, বুড়ো লোকটা আসছে, সে তার কাছ থেকে মিষ্টি নিয়ে যেত। এবং আমার ফ্রেন্ডের ভাষ্য ছিল এরকম যে মিষ্টি খেত, তারপর তাকে হয় একটা চট দিত বা একটা ফিজিক্যালি কোনো টর্চার করে তাকে পাঠায় দেওয়া হইত। সেদিন মিষ্টিটা ভালো বেশি নিত, সেদিন একটু কম টর্চার করতো। তো বলতে যে দোস্ত, আমি যখন যেতাম তখন 1 কেজি মিষ্টি নিয়ে যেতাম, কিন্তু আমার কাছে মনে হতো যে মিষ্টির পোটলাটা যে 8 থেকে 10 কেজি এরকম। তো যাই হোক, পরে ওই হুজুরের কাছে সে যখন সবকিছু খুলে বললো, হুজুর বলল আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তো হুজুর আসলো, আসার পর তার কাছ থেকে কিছু ইনস্ট্রুমেন্ট চাইলো, যেমন লাল সুতা, তারপর হরিণের চামড়া, তবে এরকম কিছু সে আর কি করার জন্য, সলভ করার জন্য সে কিছু জিনিস চাইলো। তো সেগুলো নিয়ে যখন আমার ফ্রেন্ড তাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দিলাম আপনাকে, আপনি দেখেন কিছু করতে পারেন কিনা। তো আমার ফ্রেন্ডের বাসায় আসলো, এসে সে মোটামুটি তার সরঞ্জাম নিয়ে বসলো। বসার পরে সে তার কাজ চালাই যেতেছে। তো এর মধ্যে কিছুক্ষণ পরেই দেখলো, আমার ফ্রেন্ড বাইরে ছিল, ও দেখলো যে দরজাটা একটু মোটামুটি খোলাই ছিল, দূরে গিয়ে ছিটে গিয়ে হুজুর গিয়ে পড়ছে। তো হুজুরকে বলে, হুজুর সমস্যা কি? বলতেছে বাবা কিছু না, আমি দেখতেছি। মানে সে আসলে জিনটা আসলে করতে দিচ্ছে না, তাকে সলিউশনটা করতে দিচ্ছে না। পরে এরপরে হুজুর আবার মোটামুটি 6-7 দিন অসুস্থ ছিল, 6-7 দিন পর সে আবার সলিউশনটা সলভ করার জন্য বসে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ওরে টোটালি সলিউশন করলো। এবং যখন সলিউশন করলো, তার কিছুক্ষণ আগে ও দেখলো, আমার ফ্রেন্ড যা দেখলো, যে ঘরের দরজাটা অটোমেটিকলি সরে গেল এবং একটা অন্যরকম একটা বাতাস ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এবং ঠিক এর কিছুক্ষণ পরে হুজুর বাসা থেকে বের হয়ে বললো যে আচ্ছা, তোমার এই নামে কি কাউকে তুমি চিনো? কি নামে? একটা নাম বললো, একটা নাম, হুজুর একটা নাম বললো যে এই নামে কি তুমি কাউকে চিনো? তখন ও বলতেছে হ্যাঁ আমি এই নামে চিনি, এমন এটা এক্স গার্লফ্রেন্ড ছিল, ও তো মারা গেছে। তো বলছে হ্যাঁ, ওর উপরে একটা জিন পজেস্ট করছিল, এবং সেই জিনটা আর কি তোমাকে এখন এই পর্যন্ত হ্যারাসমেন্ট করছে। তো পরে আসলে ওর মোটামুটি ও কিছুদিন অসুস্থ ছিল, 18 থেকে 20 দিন পর ও মোটামুটি সুস্থ, এখনো ও সুস্থ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাবো, হাতে খুব সময় কম, এবং পরবর্তী অতিথির কাছে আমরা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসনার্স, আমি রাকিব উদ্দিন সুজন, মিরপুর 14 থেকে আসছি। শুনি আপনার ঘটনা আমরা। তো রাসেল ভাই, আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা পাবনা
সাথিয়া মল্লিক পাড়ায়। তো এবার রোজার ঈদে আমার ফ্যামিলির সাথে আমি ঈদ করতে যাই নানা বাড়িতে। তো ওখানে কিছুদিন থাকার পর প্রায় আমি রাতে যে রুমে ঘুমাই, তো ওই রুমের পিছন দিয়ে মানে শব্দ হয় যে কে যেন হেঁটে যায়। তো ওইটা আমি নর্মালি মানে যেমন হচ্ছে বাতাসে পাতা টাতা নড়লে যেমন একটা শব্দ হয়, ওইটা আমি ভেবে প্রতিদিন এইভাবে আর কি করি। তো ফ্যামিলির সবাই ঈদের তৃতীয় দিন পর ঢাকায় চলে আসার জন্য আর কি আমাকে বলে। তো আমি গ্রামে এমনিতে অনেকদিন পর পর যাই, তাই ভাবলাম আমি আর কিছুদিন থাকি। তো রাসেল ভাই, ওখানকার পরিবেশটা এরকম, আমার নানা বাড়িটা হচ্ছে গ্রামের একদম শেষ প্রান্তে, পাশে আর 2-3টা বাড়ি আছে, আর বাড়ির সামনে দিয়ে হচ্ছে একটা ছোট একটা রাস্তা গেছে, আর বাড়িটার পাশে একটা মেহগুনি গাছের বাগান আছে। তো একদিন রাতে আমি যখন আমার ফ্যামিলি ঢাকা চলে আসা, তার দ্বিতীয় দিন পর আমি রাতে মানে মাঝে মধ্যে রাতে ফ্রেন্ডদের সাথে কথা বলি। তো ওদিন রাত 11টা বাজে, তখন মানে আমার একটা ফ্রেন্ড ফোন দিছে। তো ফ্যানের শব্দ ছিল একটু বেশি, তো ওদিন রাতে গরমও ছিল একটু বেশি। তো এই জন্য আমি রুমের পিছনের জানালাটা খুলে কথা বলার শুরু করি। তো কথা বলতে বলতে জানলাটা খোলা ছিল, তো জানলার সামনে একদম আমি বসে কথা বলতেছি না। তো হঠাৎ করে মানে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য প্রস্তুতি নিয়েছিলাম না, মানে এরকম কিছু হবে সেটা আমি কখনো ভাবিনি। তো দেখলাম যে একদম জানালার সামনে জাস্ট গ্রিলটার ওই পাশে একদম মানে 6 থেকে 7 ফুটের একটা মানুষের মতন দেখতে, একদম মানুষ, একদম সাদা পোশাক পরা ছিল, মাথায়ও একটা মানে সাদা পোশাক দিয়া মানে করা ছিল। আমার দিকে তাকায় না, মানে একদম সোজা বরাবর তাকাইছে, মানে আমি সাইড থেকে দেখতেছি, কিন্তু আমার জানালাটার একদম সামনে। তো দেখলাম যে মানে জানলার এই পাশ থেকে শূন্যে ভেসে খুবই দ্রুত আমার চোখের সামনে দিয়া বাগানের দিকে চলে যাচ্ছে। সেটাও আমি দেখতেছি, কারণ আমি ফোনে কথা বলতেছিলাম। তো কথার মধ্যে আমি অতটা ভীত হচ্ছিলাম না, কারণ ফোনের মধ্যে কথা বলতেছিলাম, তো এই জন্য মানে অতটা ভয় আমার ভিতরে কাজ করতেছিল না। তো আমি দেখতেছি বসে বসে জানালা দিয়ে যে ওইটা একদম বাগান বরাবর চলে গেল, বাগান সোজা চলে যায় একটা গাছ আছে। তো ওই গাছটার মানে জাস্ট গাছটার সামনে যা একটু উপরের দিকে উঠে মানে একদম অদৃশ্য হয়ে গেল। দেন সেটাও আমি দেখছি, কিন্তু ফোনে কথার মধ্যে ছিলাম, এই জন্য অতটা ভয় কাজ করতেছিল না। তো ওটা দেখার পর যখন 10 মিনিট পরে আমার ফোনটা কেটে যায়, যার সাথে কথা বলতেছিলাম, আর যখন কথা বলতেছিলাম কি কথা বলতেছিলাম সেটা আমি মনে করতে পারতেছিলাম না। জাস্ট সবকিছু একদম একটা হ্যালোসিলেশনের মধ্যে মানে আমি করতেছিলাম। তো 10 মিনিট পর যখন ফোনটা কেটে যায়, তখন আমি যে জিনিসটা দেখছি, আমার সাথে যে ঘটনাটা হয়েছে, তখন আমার হাত পা একদম কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমি ভয়ে একদম হতবাক হয়ে যাই। মানে একটু আগে আমি যেটা দেখলাম, মানে ওইটার কারণে আমি একদম মানে কথাবার্তা একদম বন্ধ হয়ে যায়, কারো ডাকও দিতে পারতেছিলাম না, এতটা ভয় পেয়েছিলাম। তো মনে মনে কিছু সূরা বলতেছিলাম, আর প্রচুর ভয় পেয়েছিলাম যে আমি একটু আগে যেটা দেখলাম সেটা আসলে কি ছিল। তো আমি ওখান থেকে মানে নড়তেও পারতেছি না, কোনো করতে পারতেছিলাম না ভয়ে। তো মনের মধ্যে একটা আসলো, মানে এতটা ভয় কাজ করতেছিল যে আমি জানলাটা যখন ধরছি, তো হঠাৎ করে আমি জোরে একটা শব্দ করে জানলাটা লাগাই দিই ভয়ে। তো শব্দটা জোরে হওয়ার কারণে জানলা বন্ধ যখন করছি, তখন শব্দটা জোরে হওয়ার কারণে পাশের রুমে আমার মামা ছিল, তার পাশের রুমে আমার নানা নানি ছিল। তো মামা শব্দটা শোনার পর আমাকে জিজ্ঞেস করতেছে পাশের রুম থেকে যে কি হয়েছে, তুমি কি ঘুমাও নাই? তো তখন আমার একটু মানে একজন মানে মানে ভয়ের সময় যদি কেউ সাড়া দেয়, তো তখন একটু ভয়টা একটু কম হয়ে যায়। তখন আমি হঠাৎ করে বললাম যে না মামা, আমি একটু ফোনে কথা বলতেছিলাম, তো এখন ঘুমায় পড়বো। দেন সকালে আমি উঠা আমার নানা বাড়ির সবার কাছে শেয়ার করি
তখন আমার নানা নানি আগে থেকে জানতো বাড়ির সবাই যে আসলে কিছু একটা ওই বাগানে যাওয়া আসা করে। তো ওইটা মানে নর্মালি করে আমি যেন ভয় একটু বেশি না পাই, কারণ আমার আরো কিছুদিন থাকতে হবে ওখানে, থাকবো, তাই এই জন্য নর্মালি আমাকে অতটা ভয় বা ওইরকম কোনো কথা না বলে আমার নানা একটা তাবিজ নিয়ে এসে আমাকে দিছিল। তারপর যে কদিন ছিলাম, ওই আমার নানা বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে, ওইখানে একটা ছোট ছেলে ছিল, নাম জাহিদ। তো দেন ওকে মানে আমি যে কদিন ছিলাম, তো ও আমার সাথে রাতে এসে ঘুমাইতো। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি আবার আপনাদেরকে একটু জানাই, যারা আমাদের SMS করতে চান তারা SMS করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@fuርቲ.fm, which is BHWTFM@radio.FORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানাশোনা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তো তারা চলে যান www.facebook.com/radio.fuርቲ এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে। আমরা আবারও ফিরে আসছি ছোট একটা বিজ্ঞাপন বিরতির পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, tonight comes alive. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে চলছে এই মুহূর্তে ভূত FM এবং আমার সাথে রয়েছে মাসুম। আজকের অতিথিরা এই মুহূর্তে নেই, কারণ সময়ও নেই। তবে কিছু সময় আমি জাস্ট লাস্টে ছোট্ট করে একটা ঘটনা পড়ে দেই, যে ঘটনাটি লিখেছেন আমাদের একজন লিসনার। তার নাম হচ্ছে মোহাম্মদ আহমদ এবং তিনি কুয়েত থেকে লিখেছেন ঘটনাটি, এবং তিনি হাউ আর ইউ, আই হোপ ইউ আর ফাইন, মাই নেম ইজ মোহাম্মদ আহমদ, আই লিভ ইন কুয়েত অ্যান্ড আই এম এ স্টুডেন্ট অফ কলেজ, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তিনি। এবং তিনি ভূত FM লাস্ট 1 year ধরে শুনছেন, এবং তিনি বলছেন আই উড শেয়ার আ স্টোরি, বাট দ্য প্রবলেম ইজ আই কান্ট রিড অর রাইট বাংলা as I was born and brought up in Kuwait, so সেটা তার জন্য খুব ডিফিকাল্ট। বাট তিনি বলছেন যে তিনি বাংলা বুঝতে পারেন, সো যদি তিনি এখন আমাকে শুনে থাকেন ডেফিনেটলি আমার কথাগুলো তিনি বুঝতে পারছেন, এবং তিনি রিকোয়েস্ট করেছেন তার এই ঘটনাগুলো, তার ঘটনাটা পড়ে শোনানোর জন্য। তিনি বলছেন যে I can understand Bangla as my dad is from Bangladesh but my mom is from Sri Lanka. I don't know, you will accept my story as I wrote in English and it's an Bangla program, হ্যাঁ Bangla program, but আমি আপনার স্টোরিটা ছোট্ট করে পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে তিনি একটা অদ্ভুত একটা ঘটনার সম্মুখীন হন, এবং তার একটা ফ্রেন্ড তার বাসার আশেপাশেই একটা এরিয়াতে, নিয়ার বাই একটা এরিয়াতে, নাম হচ্ছে ইশবিলিয়া, এবং তার ফ্রেন্ড সেখানে থাকতেন। এবং তিনি বলছেন আই লিভ ইন ইশবিলিয়া, এবং তার ফ্রেন্ড যেখানে থাকতেন সেটার নাম হচ্ছে জিলিভ আল শিওখ, এরকম একটা জায়গা। এবং তিনি বলছেন যে 3rd week রামাদানের, এবং সেটা তারিখটা ছিল 8th জুলাই 2015। তিনি তার ফ্রেন্ডের সাথে ইফতার করতে যান। আফটার ইফতার তিনি বলছেন যে আচ্ছা, তারা একটা নাইট আউটের কথা ছিল, সেদিনে একটা প্ল্যান ছিল, এবং তারা সেই জায়গাটায় তার বন্ধুকে মিট করতে যান, এবং সেই এরিয়াটা কাছে হওয়ার কারণে তিনি সাধারণত হেঁটেই সেখানে যেতেন। 11:15 দিকে তিনি তার ফ্রেন্ডের বাসা থেকে বের হন, এবং তার কানে তখন ইয়ারফোনস ছিল, এবং তিনি হাঁটতে হাঁটতে আসছিলেন, এবং একটা জায়গা রয়েছে যে জায়গাটায় রাস্তা দুদিকে ডিভাইডেড হয়ে যায়, ভাগ হয়ে যায়, এবং সেইখানে একটা হাইওয়ে রোড, তিনি বলছেন ডিভাইডেড বাই হাইওয়ে রোডস অ্যান্ড টু ক্রস দ্য রোড দেয়ার ইজ আ ব্রিজ, এবং এই ব্রিজের উপরেই ঘটনা, যেখানে ঘটনাটি ঘটেছিল। তিনি যখন ব্রিজটা ক্রস করছিলেন তখন তিনি হি ফেল্ট someone was walking with him, অর্থাৎ তিনি ফিল করছে এরকম যে কেউ তার সঙ্গেই হাঁটছে, এবং একটা সময় তিনি টার্ন ব্যাক করেন, এবং তিনি দেখেন যে না, পেছনে কেউ নেই। দেন তিনি ভাবেন যে এটা মনে হয় তিনি হ্যালোসিনেশন হচ্ছে বা তিনি হ্যালোসিনেট করছেন, এবং তিনি সেটাকে ইগনোর করেন। বাট দ্য প্রবলেম যেটা শুরু হয় সেটা হচ্ছে যে তিনি এই সমস্যাটা দূর করার জন্য, বা এই যে ভাবনাটাকে দূরে সরিয়ে জন্য তিনি যেটা করেন সেটা হচ্ছে যে তার মিউজিকের ভলিউম, তার কানে ইয়ারফোন ছিল আগেই বলেছি, মিউজিকের ভলিউম বাড়িয়ে দেন, এবং 5 মিনিট পর সাডেনলি তার মনে হয় যে কেউ তার পেছনে, তার পিঠে টাচ করছে, এবং তাকে
নাম ধরে ডাকছে বা তাকে ডাকছে, এবং তিনি আবারও তাকান এবং দেখেন যে না, কেউ নেই, এবং সেখানে কেউই ছিল না, এবং তিনি জাস্ট মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে যান, এবং তিনি হঠাৎ করেই ফিল করেন যে কেউ তাকে স্পর্শ করছে, কেউ তাকে ধরছে এবং স্পর্শ করছে পুরো শরীর এখন, এবং তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে, একদম নড়ার কোনো ক্ষমতা নেই, তার গুজবাম্প হতে শুরু করেছে, এবং হঠাৎ তিনি যেটা করেন সেটা হচ্ছে যে তার ভেতরে একটা শক্তি আসে এবং তিনি দৌড়াতে শুরু করেন। যখন তিনি দৌড়াচ্ছিলেন, হঠাৎ করে মনে হলো কেউ তাকে একটা থাপ্পড় দিল এবং একটা চড় দিয়ে তাকে ফেলে দিল, এবং তিনি সেই মুহূর্তেই অজ্ঞান হয়ে যান সেখানে, এবং তারপরে তার আর কিছু মনে নেই। এবং সকাল 6টার দিকে তিনি দেখেন যে তিনি তার ফ্রেন্ডের বাসায়, এবং তিনি তখন তার ফ্রেন্ডকে সমস্ত ঘটনা খুলে বলেন যে ব্রিজের উপরে কি হয়েছিল, এবং তিনি বলেছেন যে তিনি এটাও জানতে চান যে আমি এখানে কিভাবে এলাম। তার ফ্রেন্ড তখন বলে যে তিনি বলছেন যে ইট ওয়াজ গেটিং লেট, এন্ড আচ্ছা, দ্য ফ্রেন্ড মাই ফ্রেন্ড ওয়াজ লাইক ইট ওয়াজ গেটিং লেট এন্ড আই ওয়াজ নট কামিং, সো দে কলড ইন মাই ফোন, এবং আচ্ছা, তার মানে তিনি কল করেছিলেন, এবং কল করার পরে তারপরে তার খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে আবিষ্কার করেন। এবং এইটার পরে তিনি 5 দিন পর্যন্ত তিনি এমন একটা জিনিস ফিল করতে থাকেন যে কেউ যেন তার সঙ্গে আছে। পরবর্তী 5 দিন তার শুধু এটা মনে হয় যে কেউ তার সঙ্গে রয়েছে। তিনি বলেছেন তার কাছে আরো স্টোরি আছে, প্রবলেম একটাই, তিনি ইংলিশে লিখবেন সেগুলো এবং আমাদের বাংলা করতে হবে, বাট আমি একেবারেই সেটা কোনো প্রবলেম মনে করছি না। আমার যেটা চাই সেটা হচ্ছে আপনারা যদি ঘটনা পাঠান, ঘটনা যদি ভালো হয়, ডেফিনেটলি আমরা সেটা বাংলা করে বা ট্রান্সলেট করে পড়তে পারি, কোনো সমস্যা নেই। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, যে SMS গুলো আমি অনেকক্ষণ ধরে পড়তে পারিনি, সেই SMS ও পড়ছি। আমি দেখতে পাচ্ছি যে হানজান আমাকে SMS করেছেন আমাকে তাসিকুল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে, মমো খুলনা থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন আই এম ফিলিং সো স্কেয়ার্ড, এবং সাজ্জাদ চিটাগং থেকে আমাদের SMS করেছেন, বেশি ভয় পাচ্ছেন তিনি। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আব্দুল হাকিম SMS করেছেন পঞ্চগড় থেকে, এবং আমাদেরকে SMS করেছেন অভিজিৎ রয়, এবং আমাদেরকে এছাড়াও সাইম আহমেদ SMS করেছেন আশা, এছাড়াও টুটুল আমাদের SMS করেছেন, আমিনুল মনির ভালুকা থেকে SMS করেছেন,